আমি তো কখনো চাইনি এত বড় গ্যাংস্টার হতে। আমি চাইনি মাফিয়া জগতের গডফাদার হতে। শুধু চেয়েছিলাম আমার সুন্দর একটা পরিবার হোক, পরিবারের সাথে মিলে মিশে থাকি। কিন্তু নিয়তি হয়তো আমার ভাগ্যে সেটা রাখেনি। সবাই আমাকে চেনে এনকে নামে, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মুকুটহীন রাজা। আমার ইশারায় এই শহরের সূর্য ডোবে, আমার হুকুমে লাশ পড়ে। মানুষ বলে আমার ধমনীতে রক্তের বদলে বরফ জল বয়। তারা বলে আমি শয়তান, আমি মাফিয়া গডফাদার। কিন্তু বিশ্বাস করুন, আমি এই রাজত্ব চাইনি, ক্ষুধার কসম। আমি এই রক্তমাখা সিংহাসন চাইনি। আমি তো চেয়েছিলাম একটা খুব সাধারণ জীবন। চেয়েছিলাম বাবার একটা হাসি মুখ, চেয়েছিলাম মায়ের হাতের এক লোকমা গরম ভাত যেখানে অপমানের নুন থাকবে না। চেয়েছিলাম বড় ভাইটা একবার আমার কাঁধে হাত রেখে বলুক, ভয় নেই, আমি তো আছি। আমি তো শুধু সেই ছোট্ট টিন শেড ঘরের বারান্দায় ভাই বোনদের সাথে মিলেমিশে হাসতে চেয়েছিলাম। কিন্তু আপনারা আমাকে ছুঁড়ে ফেলেছিলেন। আমার পকেটের শূন্যতা থেকে আপনারা আমার মনুষ্যত্বকে ঘৃণা করেছিলেন। আমার স্বপ্নগুলিকে আপনারা পায়ের নিচে পিষে মেরে ফেলেছিলেন। আমাকে বাধ্য করেছিলেন হাতে অস্ত্র তুলে নিতে। আজ দেখুন, আপনারা যাকে ভিখারি ভেবে লাথি মেরেছিলেন, আজ সে পুরো ঢাকা শহরটা কিনে নিতে পারে। আমার এক ইশারায় মিনিস্টাররা স্যালুট দেয়। আমার গ্যারেজে কোটি টাকার গাড়ি। কিন্তু আফসোস, এই পুরো সাম্রাজ্য দিয়েও আমি আমার বাবার সেই হারিয়ে যাওয়া ভালোবাসা কিনতে পারি না, মায়ের সেই নির্ভেজাল আদর কিনতে পারি না। আমি নয়ন হতে চেয়েছিলাম, আপনারা আমাকে এনকে বানালেন। এখন ভয় পাচ্ছেন কেন? গল্পটা তো আপনারাই শুরু করেছিলেন, শেষটা আমি করব। এতক্ষণ যার কথা শুনলেন সেই হলো আমাদের আজকের গল্পের নায়ক নয়ন খান। পরিচয় হয়তো মোটামুটি পেয়ে গেছেন, বাকিটা গল্পের সাথেই থাকুন, বুঝতে পারবেন। সকাল 9টা, পুরান ঢাকার লালবাগের এক সরু গলি। মজিদ সাহেবের জরাজীর্ণ টিনশেড বাসা। পুরান ঢাকার গিঞ্জি গলি দিয়ে তখনও রিকশার টুংটাং শব্দ আর মানুষের কোলাহল শুরু হয়ে গেছে। কিন্তু মজিদ সাহেবের স্যাঁতসেঁতে টিনশেড ঘরের ভেতরে পরিবেশটা কবরের মতো থমথমে। জানালার ফাঁক দিয়ে আসা এক চিলতে রোদ ধুলোবালি মাখা টেবিলের ওপর পড়েছে। টেবিলের এক প্রান্তে বসে আছেন মজিদ সাহেব, অবসরপ্রাপ্ত ছোট সরকারি কর্মচারী। তার ঠিক পাশেই বসে আছে বড় ছেলে সুমন, যে সদ্য সরকারি চাকরিতে ঢুকেছে। সুমনকে ঘিরেই এখন এই পরিবারের সব স্বপ্ন আর আদর। এই বাড়ির ছোট ছেলে নয়ন ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে ভেজা হাতে ডাইনিং টেবিলে এসে দাঁড়ালো। তার পরনে একটা সস্তা গেঞ্জি, যার বগলের নিচে সেলাই খোলা। সে একটা চেয়ারে টেনে বসতে যাবে, ঠিক তখনই সুমন নিজের পা দিয়ে চেয়ারটা এমনভাবে ধাক্কা দিল যে সেটা ছিটকে দূরে সরে গেল। বিকট শব্দে মজিদ সাহেব ক্ষিপ্ত হয়ে তাকালেন, কিন্তু সুমনের দিকে নয়, নয়নের দিকে। আস্তে শব্দ করতে পারিস না, নাকি শরীরের শক্তি বেশি হয়ে গেছে? সকালবেলায় মেজাজটা খারাপ করে দিলি। আমি তো শব্দ করিনি বাবা, ভাইয়া পা দিয়ে। আমি পা দিয়ে সরিয়েছি কারণ তুই আমার ইস্ত্রি করা শার্টের সাথে গা ঘষছিলি। তোর গায়ে কি বিশ্রী গন্ধ। গোসল করিস না কতদিন ধরে? কাল কি করেছি? আর গন্ধ তো সাবানের গ্রামের না। ওই 10 টাকার সাবান মাখলে তো গন্ধই হবে। আমার পাশে বসবি না, ওই কোনায় গিয়ে বস। নয়ন কোনো প্রতিবাদ না করে টেবিলের শেষ প্রান্তে, যেখানে পায়াটা একটু ভাঙা, সেখানে গিয়ে বসল। রান্নাঘরে থেকে মা রাহেলা বেগম এক বাটি ধোয়া ওঠা ভুনা খিচুড়ি নিয়ে এলেন। গন্ধে নয়নের পেটের খিদেটা মোচড় দিয়ে উঠল। কিন্তু মা বাটিটা রাখলেন সুমনের সামনে, আর নয়নের প্লেটে দিলেন গত রাতের বাসি ভাতের মার আর পোড়া আলু ভর্তা, সাথে এক টুকরো পেঁয়াজ। রাহেলা সুমনের প্লেটে ডিমটা দাওনি কেন? ও অফিসে যাবে, ওর এনার্জি দরকার। আর এই শার্টটাকে তো হাত দিচ্ছ কেন? সারাদিন তো বাড়িতেই শুয়ে থাকে, কোনো কাজ নেই, কাম নেই। বাপের হোটেল আর কতদিন গেলবে?
বাবা আমি চাকরি চেষ্টা করছি, গতকালও দুটো ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউ দিয়েছিস না ছাই দিয়েছিস? তোর মতো থার্ড ক্লাস পাশ করা ছেলেকে কে চাকরি দেবে? হ্যাঁ, দেখ সুমনকে দেখ, এক চান্সে সরকারি চাকরি বাগিয়ে নিল, আর তুই আমার গলার কাটা হয়ে আছিস এখনো। বাবা, ওকে বলে দাও আমার বাইকটাতে যেন হাত না দেয়। কাল দেখলাম বাইকের আশেপাশে ঘুরঘুর করছিল। তেল চুরি করার ধান্দা মনে হয়, যেন তেল চুরি করে বেড়ি কিনে খেতে পারে। আমি বাইক মুছছিলাম ভাইয়া, ধুলো পড়ছিল। দরকার নেই তোর মোছামুছির, তুই হাত দিলেই জিনিস নষ্ট হয়। শোন, আজ ফেরার পথে আমার জুতোটা মুচি বাড়ি থেকে নিয়ে আসিস। আর হ্যাঁ, টাকা পাবি না কিন্তু, পকেটে যা আছে তা দিয়ে দিবি। টাকা পাবে কোত্থেকে? পকেটে কি ইট থাকে নাকি চুরি করে? আমি চুরি করি না বাবা। চুপ, একদম মুখে মুখে তর্ক করবি না। যে ছেলে সংসারে একটা টাকা দিতে পারে না, তার গলা উঁচিয়ে কথা বলার কোনো অধিকার নেই। লজ্জা করে না তোর? সমবয়সীরা সংসার চালাচ্ছে, আর তুই বাপের অন্ন ধ্বংস করছিস। এর চেয়ে মরে গেলেই তো ভালো ছিল, আপদ বিদায়ী হতো। কথাটা তীরের মতো নয়নের বুকে বিঁধল। সে ভাতের প্লেটটা ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। রাহেলা বেগম রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখ মুছছেন, কিন্তু স্বামীর ভয়ে ছেলের হয়ে একটা কথাও বললেন না। নয়ন যখন দরজার দিকে এগুচ্ছে তখন আড়ালে থেকে ডাকলো রাবেয়া। রাবেয়া নয়নের বড় বোন, আর সুমন সবার বড়। সেই এই পরিবারের একমাত্র সদস্য যে নয়নকে মানুষ মনে করে। সে কলেজের ছাত্রী, কিন্তু টিউশনি করে, নিজের খরচ চালায়। ফিসফিস করে, নয়ন শোন। কি আপা? রাবেয়া দ্রুত পায়ে এসে নয়নের হাতে গুজে দিল একটা দুমড়ানো 10 টাকার নোট। তুই নাস্তা করিসনি ঠিক মতো, বাহিরে গিয়ে চা বিস্কুট খেয়ে নিস, আর বাবার কথায় কাঁদিস না, বাবা তো এমনই। লাগবে না আপা, আমার পকেটে জোর আছে। মিথ্যে বলছিস কেন? তোর পকেট তো আমি জানি, নে রাখ। বললাম তো লাগবে না, আজ থেকে আমার পকেট আর খালি থাকবে না আপা, দোয়া করিস। নয়ন বাসা থেকে বেরিয়ে এলো। গলির মোড়ে আসতেই তার চেহারা বদলে গেল। এতক্ষণ যে ছেলেটা বাবার বকুনি খেয়ে মাথা নিচু করেছিল, তার হাঁটার ভঙ্গি এখন সম্পূর্ণ আলাদা। চোয়াল শক্ত, দৃষ্টি তীক্ষ্ণ। সে পকেট থেকে একটা সস্তা বাটন ফোন বের করলো। ফোনটা ভাইব্রেট করছে, স্ক্রিনে লেখা কালু ভাই। নয়ন ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। বলেন ভাই। কই মিয়া তুই? ধোলাইখাল পার্টস মার্কেটের পেছনের গ্যারেজে চলে আয়, মাল রেডি, বড় শিকার আছে আজ, দেরি করিস না। বের হচ্ছি, আধ ঘন্টার মধ্যে আসছি। নয়ন লাইনটা কেটে ফোন পকেটে রাখলো। রিকশার জট ঠেলে সে দ্রুত পায়ে মেন রোডের দিকে এগিয়ে গেল, যেখানে তার নতুন গন্তব্য অপেক্ষা করছে। নয়ন মেন রোডে ওঠার আগে পকেট থেকে একটা কালো রঙের ডাস্ট মাস্ক বের করে মুখে পরে নিল। ঢাকার রাস্তায় ধুলো আর পরিচিত মানুষের চোখ দুটো থেকেই বাঁচা জরুরি। গুলিস্তান মোড়ের কাছে আসতেই শুরু হলো তীব্র জ্যাম। রিকশা, বাস আর মানুষের ভিড়ে রাস্তা স্থবির। নয়ন ফুটপাত ছেড়ে রাস্তার ধার ঘেঁষে দ্রুত হাঁটছে। হঠাৎ পেছন থেকে একটা কর্কশ হর্ন আর ব্রেকের বিকট শব্দ। একটা টকটকে লাল রঙের BMW কনভার্টেবল গাড়ি নয়নের ঠিক পায়ের গোড়ালি ঘেঁষে ব্রেক কষল। একটু হলে নয়নের পা পিষে যেত। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে একটি সুন্দরী মেয়ে, নাম মেহের। চোখে দামি রোদ চশমা, চুলগুলো বাতাসে উঠছে। সে বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড মাফিয়া, টাইগারের বোন, আর আজকের গল্পের নায়িকা। সে প্রচণ্ড বিরক্তি নিয়ে গাড়ির গ্লাস নামালো না, কারণ ছাদ খোলা ছিল। সে সিট থেকে অর্ধেক উঠে দাঁড়িয়ে চিৎকার করল, ওই ফকিন্নি, চোখের মাথা খেয়েছিস? মরার জায়গা পাস না? আমার গাড়িতে মরতে হবে? নয়ন থেমে গেল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। তার মুখের অর্ধেকটা কালো মাস্ক দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। সেই চোখ কোনো ভয় নেই, আছে বরফের মতো শীতলতা। সে মেহেরের দিকে এগিয়ে গেল। গাড়িটা দামি হতে পারে ম্যাডাম, কিন্তু রাস্তাটা সরকারি। ব্রেকটা পায়ের নিচে না রেখে মাথায় রাখলে অ্যাক্সিডেন্ট কম হতো। হোয়াট? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তুই জানিস আমি কে?
তোর মতো রাস্তার ছেলেকে পিষে দিয়ে গেলে আমার ভাইয়ের একটা পয়সাও খরচ হবে না কেস মেটাতে। সর রাস্তা থেকে, লো ক্লাস। ক্লাস তো ব্যবহার দিয়ে বোঝা যায়, গাড়ি দিয়ে না। আর পিছিয়ে দিতে চাইলে তো ব্রেক কষতেন না। ভয় পেয়েছেন? ভয়? মেহের কাউকে ভয় পায় না। দাঁড়া, তোকে দেখাচ্ছি। মেহের গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু সিগন্যাল ছেড়ে দিয়েছে। পেছনে শত শত গাড়ি একসাথে হর্ন বাজানো শুরু করলো। ট্রাফিক পুলিশ বাঁশি বাজিয়ে গাড়ি সরাতে বলছে। মেহের বাধ্য হয়ে স্টিয়ারিং ধরলো। গাড়ি স্টার্ট দিতে দিতে আঙুল উঁচিয়ে বলল, আজ বেঁচে গেলি, কিন্তু তোর ওই মাস্ক পরা মুখটা আমি মনে রাখলাম। নেক্সট টাইম সামনে পড়লে হসপিটালে পাঠাবো। রাস্তায় সাবধানে চালাবেন, স্পিড বেশি হলে ব্রেক ফেল করে। মেহের গালি দিতে দিতে গাড়ি নিয়ে জ্যামের ফাঁক গলে বেরিয়ে গেল। নয়ন ধুলোর মধ্যে দাঁড়িয়ে রইল। মেহের চলে গেলেও সে খেয়াল করলো ছেলেটার মুখের ভাষা রাস্তার ছেলেদের মতো হলেও চোখের দৃষ্টিটা কোনো সাধারণ মানুষের মতো ছিল না। ওই চোখ দুটো মেহেরের ইগোতে একটা খটকা লাগিয়ে দিয়ে গেল। নয়ন মাস্কটা ঠিক করে নিয়ে আবার হাঁটা শুরু করলো। তার গন্তব্য ধোলাইখাল। সকালের সব বিষাদ কাটিয়ে নয়ন কিছুক্ষণের মধ্যেই ধোলাইখালের এক চিপা গ্যারেজের পেছনে এসে দাঁড়ায়। চারিদিকে লোহালক্কর পেটানোর ঠং ঠং শব্দ, গ্রিজ আর পোড়া মোবিলের গন্ধ। এখানেই অপেক্ষা করছে কালু। কালু আন্ডারগ্রাউন্ড ডন টাইগারের বিশ্বস্ত দালাল। তার মুখে পানের পিক, দাঁতগুলো লাল। সে একটা পুরনো অটোরিকশার ইঞ্জিনের উপর বসে পা দোলাচ্ছে। কিরে নয়ন, এত দেরি করলি কেন? বড় কাজ, টাইম মেনটেন না করলে কিন্তু কপালে শনি আছে। বাসায় একটু ঝামেলা ছিল কালু ভাই, মাল রেডি। কালু এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে খবরের কাগজ মোড়ানো একটা প্যাকেট বের করলো। এই নে 7 সেম পিস্তল, সাথে লাইসেন্সার লাগানো। টাইগার ভাই স্পেশাল অর্ডার দিয়ে আনছে। টাইগারকে মনে আছে তো? আসলাম কন্ট্রাক্টর, মতিঝিল শাপলা চত্বরের পূব দিকের বিল্ডিং, 2nd ফ্লোর। সাবাস, তোর মেমোরি তো শার্প। শোন, গুলি একটাই করবি, মিস করলেই বিপদ। আসলামের বডিগার্ড থাকে 2 জন, কিন্তু দুপুর 1টায় ওরা লাঞ্চে যায়। ওই 10 মিনিট আসলাম একা থাকে। ভিড়ের মধ্যে কাজ সারবি, কেউ যেন টেন না পায়। টাকা? কাজ শেষ করে সোজা গুলশানে ভেলভেট লাউঞ্জ এর পিছনে আসবি। টাইগার ভাইয়ের বোন ওখানে পার্টি করতে যাবে, আমি ওখানে থাকবো। ক্যাশ 50,000। যা, বিসমিল্লাহ বলে শুরু কর। নয়ন পিস্তলটা কোমরের পিছনে গুজে শার্ট দিয়ে ঢেকে দিল। সে এখন আর মজিদ সাহেবের বেকার ছেলে নয়, সে এখন শিকারী। ধোলাইখাল থেকে বাসে করে সে মতিঝিল পৌঁছালো। অফিস টাইমে মতিঝিলে মানুষের স্রোত, সবাই ছুটছে, কেউ কারো দিকে তাকানোর সময় নেই। এটাই নয়নের সুবিধা। আসলাম কন্ট্রাক্টরের অফিসের নিচে একটা চায়ের দোকান। নয়ন সেখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। তার চোখ রাস্তার উল্টো দিকে। ঠিক একটা 10 মিনিটে একটা সাদা প্রাডো গাড়ি এসে থামলো। আসলাম কন্ট্রাক্টর গাড়ি থেকে নামলো। মোটাসোটা লোক, হাতে ফাইল। তার বডিগার্ডরা গাড়ি পার্ক করতে একটু দূরে গেল। নয়ন সিগারেটটা ফেলে দিল। সে কোনো তাড়াহুড়ো করলো না, ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটা শুরু করলো। আসলাম তখন ফোনে কথা বলতে বলতে বিল্ডিংয়ের দিকে এগুচ্ছে। আরে ভাই, সিমেন্টের বস্তা 2 নাম্বারটা দে, বিল্ডিং ধসলে ধসবে, আমার পেমেন্ট চাই। নয়ন আসলামের ঠিক পাশ দিয়ে যাওয়ার সময় একটু হোঁচট খাওয়ার ভান করলো। আসলাম বিরক্ত হয়ে তাকালো। এই বেটা, চোখ নাই তোর, দেখে চলতে পারিস না? সরি স্যার, আসলে ভিড় তো। ঠিক সেই মুহূর্তেই যখন একটা রিক্সা বেল বাজিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, নয়ন তার জ্যাকেটের পকেট থেকে সাইলেন্সার লাগানো পিস্তলটা বের করলো না, বরং পকেটের ভিতরেই ট্রিগার চাপল। সে খুব কাছ থেকে আসলামের পাঁজরের নিচে পিস্তলটা ঠেকিয়ে রেখেছিল। ফট করে একটা খুব সামান্য শব্দ হলো, যেন একটা পটকা ফাটলো অনেক দূরে। আসলামের চোখ বড় হয়ে গেল, তার হাত থেকে ফোনটা পড়ে গেল। সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে শুধু বাতাস বের হলো। নয়ন ততক্ষণে আসলামকে ধরে ফেলার ভান করে তাকে আস্তে করে মাটিতে শুইয়ে দিল। আরে স্যার, সেন্সলেস হয়ে গেলেন কেন? কেউ পানি আনুন, হিট স্ট্রোক করেছে মনে হয়।
চারপাশ থেকে লোকজন দৌড়ে এলো। নয়ন ভিড়ের সুযোগ নিয়ে আস্তে করে পেছনে সরে গেল। সে দেখল আসলামের সাদা শার্টে রক্তের লাল ছোপ বড় হচ্ছে। লোকজন যখন আসলামকে বাতাস করতে ব্যস্ত, নয়ন তখন ফুটপাত ধরে হাঁটছে। তার হৃদস্পন্দন স্বাভাবিক, হাতে কোনো ঘাম নেই। তার মনে হচ্ছে এই প্রথম সে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে। মনে মনে বলে, বাবা বলতো আমি অপদার্থ, আজ এক গুলিতে একটা আস্ত বিল্ডিং কন্ট্রাক্টরকে শেষ করে দিলাম। পাওয়ার টাকা দিয়ে আসে না বাবা, পাওয়ার আসে ভয় থেকে, আর সেই ভয়ের চাবি এখন আমার পকেটে। রাত 11:15। গুলশানের অভিজাত এলাকা, ভেলভেট লাউঞ্জ, মতিঝিলের সেই সাধারণ পরিবেশের কিছুক্ষণ পর। গুলশানের এই এলাকাটা যেন এক টুকরো বিদেশ। দামি দামি গাড়ি, 5 স্টার হোটেলের আলো আর বিত্তশালীদের আনাগোনা। নয়ন ক্লাবের পেছনের অন্ধকার গলিতে দাঁড়িয়ে আছে। তার গায়ে সে সকালের ঘাম আর ধুলোমাখা শার্ট, পকেটে লোডেড পিস্তলটা এখন আর নেই। ওটা সে কালোর লোকের কাছে ফেরত দিয়েছে। এখন সে অপেক্ষা করছে তার পাওনার জন্য। এক বাউন্সার তাকে দেখে বলে, এই পিচ্ছি, আর কতক্ষণ খাড়াইয়া থাকবি? কালু ভাই ব্যস্ত আছে, ভাগ এইখান থাইক্কা। টাকা না নিয়ে আমি নড়ব না, খালো ভাইকে খবর দে। তোর সাহস তো কম না। চিনিস এইটা কার ক্লাব? টাইগারের এলাকা এটা। ঠিক তখনই ক্লাবের ভিআইপি এক্সিট গেটটা দরাম করে খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো ডিজে মিউজিকের ধুমধারাক্কা শব্দ আর এসির ঠান্ডা বাতাস। আর বেরিয়ে এলো মেহের, আন্ডারগ্রাউন্ড ডন টাইগারের একমাত্র বোন, যার সাথে দুপুরে নয়নের দেখা হয়েছিল রাস্তায়। মেহেরের পরনে একটা শাইনি ব্ল্যাক শর্ট ড্রেস, যেটা শরীরের সাথে মিশে আছে। পায়ে হাই হিল, হাতে অর্ধেক খাওয়া হুস্কির বোতল। তার চুলগুলো এলোমেলো, চোখে মুখে মদের নেশা আর দম্ভের অদ্ভুত মিশেল। সে টলতে টলতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেল। শিট, এই ফ্লোরটা এত নড়ছে কেন? সে পড়ে যেতে নিচ্ছিল, ঠিক তখন অন্ধকার থেকে হাত বাড়িয়ে দিল নয়ন। সে শক্ত হাতে মেহেরের কোমর ধরে তাকে সোজা করে দাঁড় করালো। মেহেরের মাতাল চোখ গিয়ে পড়ল নয়নের মুখের উপর। ক্লাবের নিয়ন সাইনবোর্ডের আলোয় নয়নের মুখটা আধো আলো আধো ছায়ায় ঢাকা। মেহের সাধারণত মানুষকে দুই ভাগে দেখে, যারা তাকে ভয় পায় আর যারা তাকে তোষামত করে। কিন্তু এই ছেলেটার চোখে এর কোনোটাই নেই, আছে এক গভীর নিস্পৃহ চাহনি। মেহের তার নয়নের শার্টের কলার ধরে হ্যাচকা টান দিয়ে বলে, এই তুই কে রে? গায়ে কেমন সস্তা সাবানের গন্ধ, আর সাহস তো কম না তোর। হ্যাঁ, আমার গায়ে হাত দিস, ছাড় আমাকে। ছেড়ে দিলে তো ড্রেনে পড়ে যাবেন ম্যাডাম। আর গন্ধটা সস্তা সাবানের হতে পারে, কিন্তু হাতটা মজবুত। দাঁড়িয়ে থাকার জন্য দামি পারফিউম লাগে না, মেরুদণ্ড লাগে। হোয়াট? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই জানিস আমি কে? আমি মেহের, টাইগার আমার ভাই। আমি চাইলে তোকে এক্ষুনি এই বোতল দিয়ে মাথা ফাটিয়ে দিতে পারি, আবার চাইলে। মেহের হঠাৎ তার শরীরটা নয়নের ওপর ছেড়ে দিল। মদের নেশা তাকে বেপরোয়া করে তুলেছে। সে নয়নের মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে এলো। নয়ন মেহেরের দামি পারফিউম আর অ্যালকোহলের করা গন্ধ পাচ্ছে। মেহেরের ঠোঁট কাঁপছে, চোখের দৃষ্টিতে কামুকতা আর ঔদ্ধত্য। চাইলে তোকে আমি কিনে নিতে পারি। তোর ওই চোখ দুটো আমার পছন্দ হয়েছে। কত নিবি? এক রাতের জন্য নাকি সারা জীবন? নয়ন মেহেরের হাতটা নিজের কলার থেকে আলতো কিন্তু দৃঢ়ভাবে সরিয়ে দিল। সব কিছু বাজারে বিক্রি হয় না ম্যাডাম, আর আমি তো নট ফর সেল। তুই আমাকে না বলেছিস, মেহেরকে কেউ না বলে না। পায়ের নিচের মাটি শক্ত করুন ম্যাডাম, পড়ার বয়স পার হয়ে গেছে আপনার। এই, তোর সাহস তো কম না? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই জানিস আমার এক রাতের খরচ তোর পুরো 14 গোষ্ঠীর সারা জীবনের কামাইয়ের চেয়ে বেশি। আমার দিকে তাকা, ভালো করে তাকা। এই শহরের বাঘা বাঘা লোক, মিনিস্টার থেকে শুরু করে বিজনেস ম্যাগনেট, সবাই আমার পায়ের কাছে বসে থাকে একটু অ্যাটেনশন পাওয়ার জন্য। আর তুই একটা বস্তির রাস্তার ছেলে হয়ে আমাকে ইগনোর করছিস। তোর কি পুরুষত্ব নেই নাকি ভয় পাচ্ছিস? ভয় আর রুচি দুটো আলাদা জিনিস ম্যাডাম। বাঘ শিকার ধরে,
কিন্তু পচা মাংস খায় না। আপনার এই সস্তা নেশা আর দামি শরীরের অফার অন্য কাউকে দিন। আমার খিদে নেই, আর না আছে আপনার প্রতি কোনো ইন্টারেস্ট। আর দামের কথা বলছেন, দাম তো জিনিসের হয়, মানুষের না। আপনি নিজেকে পণ্য ভাবলে আমার কিছু করার নেই। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। আমাকে সস্তা বলছিস? আমি মেহের, টাইগার আমার ভাই। আমি চাইলে এখন তোকে তুলে নিয়ে গিয়ে আমার বেডরুমে আটকাতে পারি। তখন দেখব তোর এই দেমাগ কোথায় থাকে। তুই ভাবছিস তুই খুব সাধু। তোর চোখের দিকে তাকিয়ে আমি দেখছি তুই একটা জানোয়ার। তোর ভিতরে আগুন আছে, সেই আগুন আমাকে দে না। কেন দূরে সরছিস? জোর করে শরীর পাওয়া যায়, মন না। আর বেডরুমের হুমকি আমাকে দেবেন না। আমি রাস্তায় ঘুমাই, ফুটপাতে খাই, কিন্তু আমার ঘুমটা আপনার এই এসি রুমের চেয়ে অনেক শান্তির। নিজের বাইরের ক্ষমতা দেখিয়ে অন্যকে ভয় দেখানো দুর্বলদের কাজ। আর আগুনের কাছে এলে পড়তে হয় ম্যাডাম, ওম নেওয়া যায় না। তোর এত বড় স্পর্ধা! আমার কলার ধরলি, আমাকে রিজেক্ট করলি, আবার আমাকে অপমান করছিস। তুই জানিস আমি কি করতে পারি? আমি তোকে ধ্বংস করে দেব, তোর নাম নিশানা মুছে দেব এই শহর থেকে। তোর মতো ছেলের আমার জুতো পরিষ্কার করার যোগ্যতা নেই, আর তুই আমাকে নীতিকথা শোনাচ্ছিস? যোগ্যতা মাপা ফিতা আপনার কাছে নেই। যাকে চেনেন না তাকে ধ্বংস করার স্বপ্ন দেখবেন না। নাম মুছতে হলে আগে নাম জানতে হয়। যান, গাড়িতে উঠুন। নেশা কেটে গেলে বুঝবেন আগুন নিয়ে খেলাটা ঠিক হয়নি। আর হ্যাঁ, জুতো পরিষ্কার আমি করি না, তবে পথের কাঁটা পরিষ্কার করতে খুব ভালো পারি। যদি দরকার পড়ে তাহলে জানাবেন। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই আমাকে চিনিস না। আমি যা চাই তা আমি পাই। তোকে আমি আমার পায়ের কাছে আনবই। তখন তুই ভিক্ষা চাইবি আমার কাছে আসার জন্য। দেখে নিস। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখার জন্য রাত জাগতে হয়। বাড়ি যান, রাত অনেক হয়েছে। মেহের রাগে চিৎকার করতে যাবে, ঠিক তখনই ক্লাবের ভেতরে থেকে টাইগারের 3জন বডিগার্ড দৌড়ে এলো। ম্যাডাম, ম্যাডাম আপনি এখানে, টাইগার বস আপনাকে খুঁজছে। মেহের বডিগার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সর, তোরা কোথায় ছিলে এতক্ষণ? আর এই ছেলেটা? মেহের ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। নয়ন এতক্ষণে অন্ধকারের সাথে মিশে গেছে। গলিটা একদম ফাঁকা, শুধু একটা বিড়ালের ডাক শোনা যাচ্ছে। মেহের মাতাল গলায় হাসলো। চলে গেলে? বাঘের বোন শিকার মিস করে না রে। তোকে আমি খুঁজে বের করবই, মাটির নিচ থেকে হলো। রাত 1:30। নয়ন সেখান থেকে টাকা নিয়ে যখন বাসায় ফিরল, তখন পুরো এলাকা নিস্তব্ধ। পকেটে কালুর দেওয়া 50,000 টাকার বান্ডিল। নোটগুলো পুরনো, কিছুটা তেল চিটচিটে, কিন্তু নয়নের কাছে মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে দামি কাগজ। সে পা টিপে টিপে ঘরে ঢুকলো। ভেবেছিল সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু ড্রয়িং রুমের আলো জ্বলছে। মজিদ সাহেব সোফায় বসে আছেন, পাশে সুমন। মা জায়নামাজে বসে তসবি গুনছেন। নয়ন ঠুকতেই মজিদ সাহেব গর্জে উঠলেন। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? কোন আড্ডায় নেশা করে ফিরলি, নাকি জুয়া খেলেছিস? নয়ন পকেট থেকে টাকার বান্ডিলটা বের করে টেবিলের উপর রাখলো। জোয়া খেলেনি বাবা, কাজ করেছে। এই নাও 50,000 টাকা। সুমনের বেতন তো 30,000, তাই না? এই নাও, এক রাতে আমি তার চেয়ে বেশি এনেছি। আর বলো না আমি অপদার্থ। ঘরটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এত টাকা একসাথে তারা বহুদিন দেখেনি। সুমন টাকার দিকে তাকিয়ে ঢোক গেল। রাহেলা বেগম জায়নামাজ ছেড়ে উঠে এলেন। নয়ন, সত্যি কথা বল বাবা, কার সর্বনাশ করেছিস? কার পকেট মেরেছিস, নাকি চুরি করেছিস? মা, আমি বললাম তো কাজ করেছি, কষ্ট করেছি। মজিদ সাহেব উঠে এসে টাকাটা হাতে নিলেন, তারপর সেটা নয়নের মুখের উপর ছুঁড়ে মারলেন। চুপ কর ছোট লোক, তোর মতো ছেলের কাজ মানেই 2 নাম্বারই। এই টাকার গন্ধে আমি পাপ পাচ্ছি। আমার সৎ সংসারে তোর এই হারাম টাকা আমি ঢুকতে দেব না। তুই আমাদের নরকে নিয়ে যেতে চাস, তাই না? মা টাকাগুলো ধরবে না, পুলিশ যদি আসে তখন আমাদেরও ধরবে। ওরে বলো এই টাকা নিয়ে এক্ষুনি বের হয়ে যেতে। ছি, চোর ডাকাতের টাকা আমরা নিব না। টাকাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। নোটগুলো ফ্যানের বাতাসে সামান্য নড়ছে। নয়ন একটা কথাও বলল না। সে ধীরে ধীরে নিচে হয়ে একটা একটা করে নোট কুড়াতে লাগলো।
তার বাবা মা এবং ভাই তাকে ঘৃণা দৃষ্টিতে দেখছে। নয়ন টাকাগুলো পকেটে ভরল। সে দরজার দিকে তাকালো, যেখানে তার বোন রাবেয়া দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। নয়ন বোনের দিকে তাকিয়ে সামান্য হাসল, একটা করুণ বিষাদমাখা হাসি। নয়ন নিজের ছোট ঘরটায় ঢুকে দরজা বন্ধ করে দিল। সে মেঝেতে শুয়ে পড়ল, বালিশ নেই, হাতটা মাথার নিচে দিল। অন্ধকার ঘরে সিলিং ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দে ঘুরছে। মনে মনে বলে, হারাম টাকা ভাব, যেদিন টাকার অভাবে আবার বিয়ে ভেঙে যাবে, যেদিন বাবার হার্ট অ্যাটাক হবে আর ওষুধ কেনার পয়সা থাকবে না, সেদিন দেখবো এই সততা কোথায় দেখে। তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দিলে, ঠিক আছে, মেহের বলেছিল আমাকে কিনতে চায়। নয়ন পকেট থেকে টাকাটা বের করে নাকের কাছে ধরল। বারুদ আর পুরনো কাগজের গন্ধ। একদিন এই শহরটা আমি কিনে নেব। এই টাকা, এই গুলশানের ক্লাব, এই মতিঝিলের অফিস সব আমার হবে। তখন তোমরা বিক্রি হবে, সবাই বিক্রি হবে, আমি হব ক্রেতা, আর তোমরা হবে পণ্য। অপেক্ষা করো। নয়নের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, কিন্তু তার মস্তিষ্কে তখনও আগ্নেয়গিরির লাভা ফুটছে। ধুলো মাখা জুতোর নিচে চাপা বারুদে আগুন লেগে গেছে। বিস্ফোরণ এখন শুধু সময়ের ব্যাপার। পরদিন সকাল 10:30। আগের রাতের ঘটনার পর মেহেরের জেদ যেন পাগলামিতে রূপ নিয়েছে। সে তার ভাই ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ডন টাইগারকে বাধ্য করেছে ক্লাবের সিসিটিভি ফুটেজ দেখে নয়নকে খুঁজে বের করতে। কালুর মাধ্যমে নয়নের হদিশ পেতে টাইগারের লোকদের সময় লাগেনি। এখন কেরানীগঞ্জের এক পুরনো জাহাজের খোলের ভেতর, যেখানে টাইগারদের দরবার বসে, সেখানে নয়নকে ধরে আনা হয়েছে। চারিদিকে ঝালাইয়ের আগুনের ফুলকি আর হাতুড়ি পেটানোর শব্দ। মাঝখানে একটা রাজকীয় সোফায় বসে আছে টাইগার। বিশাল দেহ, গলায় মোটা সোনার চেন, হাতে সিগারেট। টাইগার নয়নের দিকে তাকিয়ে এক গাল ধোয়া ছাড়ল। নয়ন মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, তার কাঁধ ঝুলে আছে, যেন ভয়ে সে কুঁকড়ে গেছে। এটা তার নিখুঁত অভিনয়। কিরে, তুই সেই ছামড়া যে কাল রাতে আমার বোনের গায়ে হাত দিয়েছিলি? না না বস, আমি হাত দিই নাই। আমি তো জাস্ট ম্যাডামরে পড়ে যাওয়া থেকে বাঁচাইছি। বিশ্বাস করেন বস, আমার কোনো দোষ নেই, আমি গরিব মানুষ। শুনছস মন্তু, বলে গরিব মানুষ। আরে বেটা, গরিব না হইলে কি আর কেউ এখানে ধরে আনে? তা বাপজানের নাম কি? মজিদ মিয়া। পুরান ঢাকায় থাকি বস, বেকার, মানে চাকরির চেষ্টা করতেছি। চাকরি খুঁজোস? তা আমার বোনের পিছে পিছে ঘুরছিলি কেন? পকেটে মাল আছে নাকি পকেট মারি করো? না বস, থোবা, আমি কালু ভাইয়ের লোকে গেছিলাম, মানে একটু কামের লাগিয়া। চুপ, কালোর কথা বাদ দে। আমার বোন তোরে চাইছে, কেন চাইছে আল্লাহ জানে। তয় আমার বোন যেটা চায় সেটা আমি আইনা দিই, হয় জ্যান্ত না হয় মরা। এখন বল, তুই কি জ্যান্ত থাকতে চাস? বস জানের ভিক্ষা দেন, আপনি যা বলবেন তাই করব, আমার মায়ের না বস। ঠিক সেই সময় সিপিয়ার্ডের ওপরের ডেক থেকে লোহার সিঁড়ি বেয়ে নেমে এলো মেহের। পরনে লাল রঙের স্লিভলেস কুর্তি, হাতে একটা ধারালো ফলের ছুরি। সে একটা সবুজ আপেল কাটতে কাটতে নিচে নামছে। তার চোখে আজ আর নেশা নেই, আছে শিকারের হিংস্রতা। সে সোজা নয়নের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া তুই থাম, ওকে আমি দেখছি। নে বোন তোর খেলনা, যা খুশি কর, কিন্তু বেশি লাই দিস না, বস্তির পোলা তো মাথায় চড়বো। মেহের আপেলের টুকরো মুখে দিয়ে চিবুতে চিবুতে নয়নের চারপাশটা ঘুরতে লাগলো। নয়ন নিচের দিকে তাকিয়ে আছে। মেহের হঠাৎ নয়নের চিবুক ধরে মুখটা উপরে তুলল। কিরে, কাল রাতে তো অনেক ডায়লগ দিয়েছিলি, মেরুদণ্ড লাগে, আগুন লাগে। আজ মেরুদণ্ড কোথায়? প্যান্টের পকেটে রেখে এসেছিস? ম্যাডাম ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি বুঝি নাই আপনি টাইগার ভাইয়ের বোন, জানলে কি আর। চুপ, একদম চুপ। তুই কি ভাবছিস এই নাটক করে পার পাবে? তুই টাইগারকে বোকা বানাতে পারিস, কিন্তু মেহেরকে পারবি না। তোর ওই কাঁদুনি হয়ে তোতলামি সব ভুয়া। মেহের হঠাৎ তার হাতের ধারালো ছুরিটা সোজা নয়নের গলার কাছে ধরল, শ্বাসনালীর ঠিক উপরে। একটু চাপ দিলেই ফিনকি দিয়ে রক্ত বের হবে। টাইগারের সাগরেদ্রা পর্যন্ত নড়ে চড়ে বসল, কিন্তু নয়ন, সে চোখের পলক ফেলল না। তার হৃদস্পন্দন একদম স্বাভাবিক।
সে মেহেরের চোখের দিকে তাকিয়ে রইল। সেই একই নিষ্পৃহ চাহনি। মেহের ফিসফিস করে, শুধু নয়ন শুনতে পায় এমন স্বরে বলে, ধরা পড়ে গেলি তো। সাধারণ মানুষ হলে এতক্ষণে ভয়ে করে দিত। আর তুই, তোর চোখের মনিটা পর্যন্ত কাঁপলো না। কে তুই? পুলিশ নাকি নাকি অন্য গ্যাংয়ের স্পাই? আমি কেউ না ম্যাডাম, আমি শুধু বাঁচতে চাই। আর আপনি যদি ছুরিটা আরেকটু চাপ দেন তাহলে আপনার পার্সোনাল ড্রাইভারের সিটটা খালি থেকেই যাবে। ভালো ড্রাইভার কিন্তু সহজে পাওয়া যায় না। মেহের ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে ছুরিটা নামিয়ে নিল, তারপর ছুরি দিয়ে আপেলের একটা টুকরো গেঁথে নয়নের মুখের সামনে ধরল। খা, আমার হাতে খাওয়া। এটাই তোর জয়নিং লেটার। নয়ন আপেলটা খেলো। মেহের টাইগারের দিকে ফিরল। ভাইয়া, ও আজ থেকে আমার পার্সোনাল বডিগার্ড কাম ড্রাইভার। ও 24 ঘন্টা আমার সাথে থাকবে। আমার হুকুম ছাড়া ও শ্বাসও নেবে না। স্যালারি ডাবল দিবি। তোর যা ইচ্ছা বোন। মন্টু, ওর গাড়ির চাবি বুঝাইয়া দে। আর শোন, সামনে যদি আমার বোনের গায়ে একটা আসর লাগে, তরে আমি বুড়িগঙ্গায় ভাসায় দিব। যা। নয়ন চাবিটা হাতে নিল। সে মনে মনে হাসল। বাঘের টেরায় বিড়াল সেজে ঢোকা শেষ। এখন শুধু নখ বের করার অপেক্ষা। বিকেল 5:15। সূর্য ডুবছে 300 ফিট পূর্বাচল হাইওয়ে। মেহেরের কালো টিন্ডেড গ্লাসের প্রাইভেট কার চলছে হাইওয়েতে। নয়ন ড্রাইভিং সিটে, পরনে টাইগারের দেওয়া নতুন ইউনিফর্ম, সাদা শার্ট আর কালো প্যান্ট, কিন্তু হাতা গুটানো। পেছনের সিটে মেহের বসে আছে। সে রিয়ার ভিউ মিরর দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে নয়নের চোখের দিকে। নয়ন নির্বিকারভাবে গাড়ি চালাচ্ছে। গাড়ির ভেতরে এসি চলছে, কিন্তু পরিবেশটা উত্তপ্ত। মেহের ইচ্ছে করেই তার শাড়ির আঁচলটা একটু সরিয়ে বসলো, যাতে আয়নায় তার পা দেখা যায়। নয়ন, এসিটা বন্ধ কর। আমার শীত করছে না, গরম লাগছে। শরীরের ভেতরটা কেমন যেন জ্বলছে। নয়ন কোনো কথা না বলে এসি বন্ধ করে জানালার কাজ নামিয়ে দিল। জানিস, আমার আগের ড্রাইভারটা খুব বোকা ছিল। আমাকে বুঝতোই না, কিন্তু তোকে দেখে মনে হয় তুই অনেক কিছু বুঝিস। আচ্ছা, তুই কি বোবা? কথা বলছিস না কেন? গাড়ি চালানোর সময় কথা বললে কনসেন্ট্রেশন ব্রেক হয় ম্যাডাম। আমার দিকে তাকালে কনসেন্ট্রেশন ব্রেক হয় না, নাকি ইচ্ছে করেই তাকাচ্ছিস না? নয়ন চুপ করে রইল। মেহের হঠাৎ সিট বেল্ট খুলে ফেলল। সে পেছনের সিট থেকে উঠে 2 সিটের মাঝখানে গ্যাপ দিয়ে সামনে চলে এলো। চলন্ত গাড়িতেই সে প্যাসেঞ্জার সিটে এসে বসল। নয়ন একটু বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করল না। এখন ঠিক আছে। এত দূরে বসে কথা বলতে ভালো লাগছিল না। মেহের তার হাতটা রাখলো নয়নের বাঁ উরুর উপর। নয়নের শরীর শক্ত হয়ে গেল। মেহের আঙুল দিয়ে শার্টের কাপড়ের উপর আঁকিঝুঁকি কাটতে লাগলো। তোর শরীরটা বেশ শক্ত। জিম করিস নাকি মারামারি করে বানানো? সত্যি করে বলতো, তুই কি কোনোদিন কোনো মেয়ের সাথে শুয়েছিস, নাকি আমি প্রথম? ম্যাডাম হাত ছাড়ান, গিয়ার চেঞ্জ করতে সমস্যা হচ্ছে। সমস্যা হোক, আমি তো চাই সমস্যা হোক। তুই কি ভাবছিস আমি মাতাল? আজ আমি এক ফোঁটাও খাইনি। আমি সম্পূর্ণ হুঁশে তোকে টাচ করেছি। আমি জানি তুই সাধারণ ড্রাইভার নস। তোর শরীরে রক্তের গন্ধ পাই আমি, বন্য গন্ধ। আমাকে দেখা তোর আসল পরিচয়। ওই যে কাল রাতে যেমন বাঘের মতো কলার ধরেছিলি, ওরকম কর না আবার। মেহের তার মুখটা নয়নের কানের কাছে নিয়ে এলো। তার গরম নিঃশ্বাস নয়নের ঘাড়ে পড়ছে। শ্শ্, গাড়িটা থামা না কোনো নিরিবিলি জায়গায়। কেউ দেখবে না, আমি কাউকে বলবো না, শুধু তুই আর আমি। নয়ন হঠাৎ সজোরে ব্রেক কষল। টায়ার ঘষানোর শব্দে হাইওয়েতে একটা দাগ পড়ে গেল। গাড়িটা রাস্তার একপাশে হেলে থামল। ঝাঁকুনিতে মেহের ড্যাশবোর্ডে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল। নয়ন মেহেরের হাতটা নিজের শরীর থেকে ঝেড়ে ফেলার মতো করে সরিয়ে দিল। সে মেহেরের দিকে তাকালো। তার চোখে এখন আর ড্রাইভারের বিনয় নেই, আছে মাফিয়া কিংয়ের ঠান্ডা ধমক। ম্যাডাম, ডিউটি আওয়ারে আমি শুধু ড্রাইভার। স্টিয়ারিং আর ব্রেক এই দুটোর বাইরে আমি কিছু চিনি না। আর ডিউটির পর আমি আপনার নাগালের বাইরে। আমি টাকার বিনিময়ে গাড়ি চালাই। শরীর বেছে নাও, সিটে গিয়ে বসুন, না হলে গাড়ি এখানেই থাকবে, আপনি হেঁটে যাবেন। মেহের স্তব্ধ হয়ে গেল। তার মতো সুন্দরী বিত্তশালী নারীকে একটা ড্রাইভার এভাবে রিজেক্ট করছে। অপমানে তার ফর্সা মুখ লাল হয়ে গেল।
সে রাগে কাঁপতে কাঁপতে নিজের সিটে ফিরে গেল না, ওখানেই বসে রইল, কিন্তু জানালার দিকে মুখ ঘুরিয়ে নিল। তুই আমাকে রিজেক্ট করলি মেহেরকে, ঠিক আছে, এই রিজেকশন শোধ আমি তুলব। তোকে আমি আমার পায়ে ফেলবো নয়ন। তুই তখন ভিক্ষা চাইবি আমাকে ছোঁয়ার জন্য। আমি তোকে এমনভাবে ভাঙবো যে তুই জোড়া লাগাতে পারবি না, দেখে নিস। নয়ন কোনো উত্তর দিল না। সে আবার গাড়ি স্টার্ট দিল। সে জানে সে আগুনের লেজ দিয়ে কান চুলকাচ্ছে, কিন্তু এই আগুনই তাকে ইস্পাত বানাবে। চুপ কেন? গাড়ি চালাচ্ছে। আমার দিকে তাকা। সামনে তাকানোই নিয়ম। নিয়ম আমি বানাই। ভাঙ্গাও সহজ। তুই পাষাণ। পাথর। আমি তোকে গলিয়ে ছাড়বো। আগুনে হাত দিলে হাত পড়ে যাবে। পড়ুক। মলম পাবেন না। এত তেজ? রক্তের দোষ। তোর রক্ত আমি চুষে খাবো। হজম হবে না। চ্যালেঞ্জ। বাস্তব। তুই জানিস না আমি কে? জানতেও চাই না। ভয় পাস না? ঘৃণা পাই। ঘৃণাই সই। সামলাতে পারবেন না। দেখা যাবে। চেষ্টা করে দেখবেন। চেষ্টা না, জেদ। জিদ শরীরে থাকে না। আমার শরীরে থাকে। তুই জানিস না, তোর ওই রাগটা আমাকে আরো পাগল করে দেয়। তোর ওই শক্ত চোয়াল, উফ, ইচ্ছে করে কামড়িয়ে দেই। পাগলামি ছাড়ুন। ছাড়বো কেন? শরীরটা পুড়ছে, নিভিয়ে দে না। আগুন দিয়ে আগুন নেবে না। তোর ওই পৌরষ, ওই ঘামের গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। তুই কাছে আয় না প্লিজ। গাড়িটা থামিয়ে দেবো কিন্তু আবার। থামা, এক্ষুনি থামা। ছিঁড়ে খা আমাকে, আমি তো তাই চাই। আপনার চিকিৎসা দরকার। তুই আমার চিকিৎসা। তোর ওই বনো চোখ, আহা, ভাবলি আমার শিহরণ জাগে। আজ না হোক কাল তুই আমার বিছানায় আসবি, কারণ তোকে আসতেই হবে। বাড়ি এসে গেছে, নামুন। রাতটা লম্বা ড্রাইভার, সবটাই আসবে কিন্তু। আমি তোকে নিয়ে খেলবো সারা রাত। মেহের গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভেতরে ঢুকলো। নয়ন গাড়ির স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে জোরে শ্বাস নিল। মেয়েটা আসলেই বিষাক্ত। ঠিক তখনই পকেটে ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনের নাম কালু ভাই। ফোন রিসিভ করে বলে, বলে, নয়ন কই তুই? সর্বনাশ হয়ে গেছে রে ভাই, কিয়ামত হয়ে গেছে। প্যানিক করবেন না, শান্ত হয়ে বলেন কি হয়েছে। শান্ত হমু কেমনে? তেজগাঁওয়ের গোডাউনে ভিপার গ্যাং হানা দিয়েছে। আমাদের সোর্স বেইমানি করছে। পুলিশ আসার আগেই ভিপার মাল সব লুট করতেছে। টাইগার ভাই জানে? জানলে তো হার্টফেল করব। আমাদের পোলাপান সব পলাইছে। কোটি টাকার মাল রে ভাই, ভিপার সব নিয়ে যাইতাছে। কয়জন আছে ওরা? 5-6 জন হইব। হাতে ভারী মাল আছে। তুই ওইদিকে যাস না, জানের মায়া থাকলে পলায়া থাক। নয়ন গাড়িটা রিভার্স গিয়ারে দিয়ে বলে, বিপার মাল পাবে না কালো ভাই, আর পুলিশ তো লাশ ছাড়া কিছুই পাবে না। মানে তুই কি করবি? মাল এখন আর টাইগারের না, মাল এখন এনকের। আপনি শুধু দেখেন কাল সকালে কার নামে পেপারে আসে। নয়ন ফোনটা কেটে সিটের পাশে রাখা কালো মাস্কটা হাতে নিল। গাড়ির এক্সিলেটরের চাপ দিতে ইঞ্জিন গর্জন করে উঠল। শিকারি তার শিকারে বের হচ্ছে। রাত 2:10 নয়ন যখন গোডাউনের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকলো, তখন ভিপার গ্যাংয়ের 5 জন লোক টাইগারের মাল ট্রাকে তুলছে। তাদের হাতে চাইনিজ কুড়াল আর দেশি পিস্তল। নয়ন আজ ড্রাইভারের পোশাকে নেই। তার পরনে কালো হুডি, মুখে কালো মাস্ক, হাতে কালো গ্লাভস। সে কোনো বন্দুক আনেনি। তার হাতে শুধু একটা সরু স্টিলের তার, গ্রট ওয়্যার, যার 2 মাথায় কাঠের হাতল। ভিপার গ্যাংয়ের একজন পাহারাদার গোডাউনের গেটে সিগারেট ধরাচ্ছিল। নয়ন অন্ধকারের ভেতর থেকে ছায়ার মতো তার পেছনে এসে দাঁড়ালো। পাহারাদার কিছু বোঝার আগেই নয়ন তারটা তার গলায় পেঁচিয়ে ধরল। কোনো চিৎকার নেই, শুধু গোঙানির শব্দ আর পা দাপাদাপি। 10 সেকেন্ডের মধ্যে লোকটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভেতরে তখন 4 জন মাল গুছাচ্ছে। দ্রুত তোল, পুলিশ আসার আগে ভাগতে হবে, টাইগারের দিন শেষ। হঠাৎ ওপর থেকে একটা ভারী চেন ছিঁড়ে নিচে পড়ল। ঝনঝন শব্দে সবাই চমকে উঠল। কে কে ওখানে? লাইট জ্বলে আবার নিভে গেল। অন্ধকার।
শুধু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানালার ফাঁক দিয়ে আসছে। নয়ন অন্ধকারের মধ্যে নাচছে যেন। সে দ্বিতীয় লোকটার পায়ের রক কেটে দিল একটা ব্লেড দিয়ে। লোকটা চিৎকার করার আগে তার মুখে লাথি মেরে চোয়াল ভেঙে দিল। বাকি তিনজন এলোপাথারি গুলি চালালো অন্ধকারে। নয়ন ফ্লোরে স্লাইড করে তৃতীয় জনের দুই পায়ের ফাঁক দিয়ে গিয়ে তার গলায় তার পেঁচিয়ে হ্যাচকা টান দিল। রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ল পাশের বস্তায়। বাকি দুজন ভয় কাঁপছে। তারা দেখছে তাদের সঙ্গীরা মরে পড়ে আছে, কিন্তু খুনিকে দেখা যাচ্ছে না। ভূত ভূত আছে এখানে, পালা। তারা পালাতে গেল, কিন্তু গেট বন্ধ। নয়ন গেটের সামনে দাঁড়িয়ে, তার হাতে রক্তমাখা তার। কে তুই? টাইগারের লোক নাকি পুলিশ? আমি আমি তোদের বাপের ছায়া। টাইগার তো ব্যবসা করে, আমি করি বিচার। পরের 1 মিনিট শুধুই আর্তনাদ। যখন সব শান্ত হলো, নয়ন পকেট থেকে একটা লাল পার্মানেন্ট মার্কার বের করলো। সে লিডারের কপালে যেখানে রক্ত জমে আছে সেখানে বড় করে লিখল এনকে। সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। পুলিশ আসছে। নয়ন পেছনের জানালা দিয়ে অদৃশ্য হয়ে গেল। রেখে গেল 5টা লাশ আর একটা নতুন নাম, যা আগামীকাল সকাল থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ভূমিকম্প সৃষ্টি করবে। এরপর পুলিশ এসে লাশগুলো নিয়ে চলে গেছে। পুলিশ আসার আগেই মাল সাইড করা হয়েছে। পরদিন সকাল 7টা। সারা রাত এনকে হয়ে শহর কাঁপানোর পর নয়ন এখন আবার সেই অবহেলিত বেকার ছেলে। সে যখন বাসায় ফিরল, দেখল বসার ঘরে থমথমে পরিবেশ। রাবেয়ার বিয়ে ঠিক হয়েছিল এক ভালো ছেলের সাথে, কিন্তু আজ বিকেলে পাত্রপক্ষ খবর পাঠিয়েছে বিয়েতে 2 লাখ টাকা ক্যাশ যৌতুক দিতে হবে, ফার্নিচার বাবদ। না হলে তারা কাল আংটি পরাতে আসবে না। মজিদ সাহেব মাথায় হাত দিয়ে মেঝেতে বসে আছেন। রাহেলা বেগম কাঁদছেন। সুমন সোফায় বসে ফোনে লোন পাওয়ার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। আমার মান সম্মান সব গেল। কাল যদি ওরা না আসে, পাড়ার লোক ছি করবে। মেয়েটার দিকে আমি তাকাতে পারছি না। সুমন, তোর অফিস থেকে কি কিছু অ্যাডভান্স দেবে না? বাবা, আমি নতুন জয়েন করেছি, এখনই লোন চাইলে চাকরি থাকবে না। আমার কাছে যেমন 20,000 আছে মাত্র, বাকি 1,80,000 কই পাবো? রাবেয়া দরজার আড়ালে দাঁড়িয়ে চোখ মুছছে। সে জানে এই বিয়ে ভেঙে যাওয়া মানে তার বাবার মৃত্যু। নয়ন ধীরে পায়ে ঘরে ঢুকল। তার হাতে একটা কালো পলিথিনে মোড়ানো প্যাকেট। সে সোজা টেবিলের কাছে গিয়ে প্যাকেটটা রাখল। ধপ করে একটা শব্দ হলো। সবাই তাকালো। কি এটা? বাজার করেছিস নাকি? বাজার না বাবা, বাজার তোর। 2 লাখ টাকা আছে এখানে, কাল ওদের আসতে বলো, আবার বিয়ে হবে। মজিদ সাহেব বিদ্যুতের শক খাওয়ার মতো লাফিয়ে উঠলেন। সুমন দৌড়ে এসে প্যাকেটটা খুলল। বান্ডিল করা টাকা, তবে নতুন নোট না, পুরনো এবং অগোছালো নোট। এগুলো টাইগারের দেওয়া অ্যাডভান্স স্যালারি আর গত রাতের ভিপার গ্যাংয়ের পকেট থেকে নেওয়া টাকা। তুই এত টাকা পেলি কই? গতকাল 50,000, আজ 2 লাখ। তুই কি ব্যাংক ডাকাতি করেছিস নাকি কারো গলা কেটেছিস? সত্যি বল। ধরে নাও লটারিতে পেয়েছি, অথবা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। টাকাটা হালাল কি হারাম সেটা দেখার সময় এখন না বাবা, আবার জীবনটা নষ্ট হতে দেওয়া না। টাকাটার গায়ে তো আর রক্তে লেখা নেই, গন্ধ সুখে দেখো, টাকার গন্ধই পাবে। তোর এই লটারি আমি বিশ্বাস করি না। তুই নিশ্চয়ই কোনো খারাপ পথে গেছিস, ড্রাগস, স্মাগলিং। ছি! আমি মজিদ মাস্টার, সারা জীবন মাথা উঁচু করে চলেছি। আর আমার ছেলে। তোমার মাথা উঁচু রাখতেই তো টাকাটা নিলাম বাবা। আমি খারাপ পথে গেছি কি যাইনি সেটা হাসরের ময়দানে বিচার হবে। এখন আপার বিয়ের বিচারটা করো। মজিদ সাহেব টাকাগুলো হাতে নিলেন। তার হাত কাঁপছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি টাকাটা ফেলে দিতে পারলেন না, কিন্তু ছেলের দিকে তাকালেন চরম ঘৃণায়। তুই আমার রক্ত হতে পারিস না। তোর মতো ছেলের টাকা ছুতেও আমার ঘৃণা লাগে, কিন্তু আমি নিরুপায়। এই টাকা আমি ধার হিসেবে নিচ্ছি, যেদিন পারবো তোর মুখে ছুঁড়ে মেরে শোধ করে দেব। নয়ন কোনো কথা বলল না। সে জানে এই ধার কোনোদিন শোধ হবে না, কারণ এই চাহিদা থামবে না। সে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে।
নয়ন উঠোনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল। বৃষ্টির ফোঁটা তার শরীরের ক্লান্তি ধুয়ে দিচ্ছে, কিন্তু মনের আগুন নেভাতে পারছে না। তার পকেটে ফোনটা ভাইব্রেট করে উঠল। মেসেজ এসেছে কালুর কাছ থেকে। টার্গেট ডাউন, পেমেন্ট রিসিভ, এনকে ইজ ট্রেনিং উইথিং দ্য আন্ডারওয়ার্ল্ড, টাইগার ওয়ান্ট টু মিট এনকে। নয়ন ফোনটা বের করে স্ক্রিনে তাকালো। নয়ন আকাশের দিকে তাকিয়ে হাসলো। বৃষ্টির পানির সাথে চোখের কোণের এক ফোঁটা পানি মিশে গেল। টাইগার এনকে খুঁজছে, আর এনকে তার গড়িয়ে বসে আছে। খেলা তো মাত্র শুরু হলো। তেজগাঁও গোডাউনে ভিপার গ্যাংয়ের লাশের স্তূপ আর দেয়ালে রক্ত দিয়ে লেখা এনকে নামটা ঢাকার আন্ডারওয়ার্ল্ডে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। পুলিশ হন্য হয়ে খুঁজছে এই নতুন খুনিকে। অন্যদিকে টাইগার তার নিজের সাম্রাজ্য বাঁচাতে মরিয়া। সে তার আশেপাশে সবাইকে সন্দেহ করছে, এমনকি নিজের ছায়াকেও। এর মধ্যেই মেহের নয়নকে নিয়ে গেছে তাদের গাজীপুরের প্রাইভেট ফার্ম হাউসে। তার উদ্দেশ্য একটাই, আছে নয়নকে তার করেই ছাড়বে। ফার্ম হাউসটা একদম নির্জন। কেয়ারটেকারদের ছুটি দেওয়া হয়েছে। দুপুরের কড়া রোদ সুইমিং পুলের নীল পানির উপর পড়ে চিকচিক করছে। মেহের পুলের পানিতে সাঁতার কাটছে। তার পরনে একটা টকটকে লাল টু পিস বিকিনি, যা তার ফর্সা শরীরে খুব সামান্য অংশই ঢাকতে পেরেছে। নয়ন পুলের পাড়ে দাঁড়িয়ে আছে, পরনে সেই ড্রাইভারের সাদা শার্ট আর কালো প্যান্ট। তার চোখে কালো সানগ্লাস। মেহের পানি থেকে উঠে এলো, তার শরীর বেয়ে পানি ঝরছে। সে তোয়ালে নিল না। ভেজা শরীরে সে ধীর পায়ে নয়নের দিকে এগিয়ে এলো। তার চোখের দৃষ্টিতে আজ কোনো ভনিতা নেই, আছে আদিম ক্ষুধা। গরম লাগছে না তোর? ওই রোদে কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছিস? নেমে আয় না পানিতে, পানিটা খুব ঠান্ডা। আমার ডিউটি আপনার নিরাপত্তা দেওয়া ম্যাডাম, আপনার সাথে সাঁতার কাটা না। আমার নিরাপত্তা তো আমার সাথেই আছে, তুই আছিস, কিন্তু তোর নিরাপত্তা কে দেবে? আমার কাছ থেকে? মেহের নয়নের একদম গা ঘেঁষে দাঁড়ালো। তার ভেজা শরীরের স্পর্শ নয়নের শার্ট ভিজিয়ে দিচ্ছে। মেহের নয়নের সানগ্লাসটা খুলে দূরে ছড়ে মারল। চোখ দুটো ঢাকবি না, আমি তোর ওই খুঁড়ি চোখ দেখতে চাই। তাকা আমার দিকে, দেখ আমি তোর জন্য কি কি করতে পারি। ম্যাডাম, আপনি লিমিট ক্রস করছেন। টাইগার ভাই জানতে পারলে। ভাইয়া আজ ঢাকার বাইরে চিটাগাং পোর্টের শিপমেন্ট আটকাতে গেছে। আজ এখানে কেউ নেই নয়, না কোনো গার্ড, না কোনো কাজের লোক, শুধু তুই আর আমি, আর এই বিশাল শূন্যতা। মেহের নয়নের শার্টের বোতামে হাত দিল। সে একটা একটা করে বোতাম খুলতে লাগলো। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তুই জানিস কাল সারা রাত আমি ঘুমাইনি, শুধু তোর কথা ভেবেছি। তোর ওই শক্ত হাত, তোর ওই রাগী গলা আমাকে পাগল করে দেয়। আমি আর পারছি না রে, আমার শরীরটা জ্বলে যাচ্ছে। তুই আমাকে নেভা প্লিজ, আমাকে ছেড়ে খা। নয়ন মেহেরের হাতটা ধরে ফেলল, কিন্তু মেহের ছাড়ল না। সে উল্টো নয়নের হাতটা নিজের বুকে চেপে ধরল। আগুন নিয়ে খেলবেন না ম্যাডাম, হাত পুড়ে গেলে দাগটা সারা জীবন থেকে যাবে। আমি তো পড়তেই চাই, তুই আমাকে দাগ দে, তোর দাঁতের দাগ, তোর নখের দাগ। আমি চাই তুই আমাকে এমনভাবে ভোগ কর যেন আমি একটা সস্তা পণ্য। আমি কি নোংরা কর নয়, তোর ওই আভিজাত্যর মুখোশ খুলে ফেল। আমি জানি তোর ভেতরে একটা জানোয়ার আছে, ওইটা বের কর। মেহের জোর করে নয়নের গলায় মুখ ডুবিয়ে দিল। সে কামড়াতে চাইছে, চুমু খেতে চাইছে। তার হাত নয়নের প্যান্টের বেল্টের দিকে এগোচ্ছে। কেন আটকাচ্ছিস? তোর কি আমাকে দেখে লোভ হয় না? আমি কি সুন্দরী না, নাকি তুই পুরুষ নস? প্রমাণ কর যে তুই পুরুষ। নয়ন মেহেরের দুই বাহু শক্ত করে ধরল। তার হাতের চাপে মেহেরের ফর্সা ত্বকে লাল দাগ পড়ে গেল। নয়ন তাকে হ্যাচকা টানে নিজের শরীর থেকে 1 ফুট দূরে সরিয়ে দিল। আমি পুরুষ কিনা সেটা প্রমাণ করার জন্য আপনার বিছানায় যাওয়ার দরকার নেই ম্যাডাম। আর আমি ড্রাইভার, আপনার কেনা গোলাম নই যে হুকুম করলে প্যান্ট খুলব। আপনার এই সস্তা নেশা কাটাতে ডাক্তার দেখান, ড্রাইভার না। তুই আমাকে সস্তা বললি আবার? তুই জানিস আমার এক ইশারায়। জানি অনেক কিছু পারেন, কিন্তু জোর করে শরীর পাওয়া যায়। মেহের সাহেবা, পৌরুষ পাওয়া যায় না। আপনার ভাই বাঘ হতে পারে, কিন্তু আপনি এখনো বিড়াল, আর আমি বিড়াল পুষি না।
মেহের রাগে, অপমানে আর অতৃপ্ত কামনায় কাঁপছে। সে আবার ঝাঁপিয়ে পড়তে চাচ্ছিল। ঠিক তখনই গেটে ভারী গাড়ির হর্ন, টাইগারের ল্যান্ড ক্রুজার। মেহের থমকে গেল, তার মুখের রং পাল্টে গেল মুহূর্তে। দ্রুত তোয়ালে গিয়ে গা ঢাকতে ঢাকতে নয়নের কানে ফিসফিস করে বলে, আজ বেঁচে গেলি, ভাইয়া এসে গেছে। কিন্তু মনে রাখিস নয়ন, বাঘের বোন শিকার না ধরে ছাড়ে না। তুই আমাকে যত রিজেক্ট করেছিস, আমার জেদ তত বাড়ছে। একদিন তুই আমার পায়ের কাছে বসে আমার নাম জপবি, সেই দিন আমি তোকে দেখে নেব। মেহের দৌড়ে ভেতরে চলে গেল। মেহের দৌড়ে ভেতরে চলে যাওয়ার ঠিক পর মুহূর্তে নয়ন নিজেকে সামলে নিল। সে দ্রুত শার্টের হাতা নামিয়ে গেটের দিকে এগিয়ে গেল। টাইগারের কালো ল্যান্ড ক্রুজারটা গেট দিয়ে ভেতরে ঢুকলো। গাড়ি থেকে নামলো টাইগার, তার সাথে আরও দুটো গাড়িতে সশস্ত্র ক্যাডাররা। টাইগারের মেজাজ আজ খারাপ। চিটাগাংয়ের শিপমেন্ট ঝামেলা হয়েছে। সে গাড়ি থেকে নেমে নয়নকে সামনে দেখে ভ্রু কুঁচকে তাকালো। কিরে, তুই এখানে কেন? আর গেমে গেছিস কেন? তো এসি ছিল না গাড়িতে? জি বস, মানে ম্যাডাম রে নিয়ে আসছিলাম। উনি পুলে সাঁতার কাটতেছিলেন, আমি রোদে দাঁড়াইয়া পাহারাদারি করতেছিলাম, তাই ঘামছি বস। ও ঠিক আছে, যা গাড়ি সেট কর। নয়ন গাড়ির দিকে পা বাড়ালো। ঠিক তখনই ফার্ম হাউসের বাইরের রাস্তায় বিকট শব্দে সাইরেন বেজে উঠল। এক দুইটা নয়, অন্তত 3-4টা পুলিশের জিপের সাইরেন। টাইগারের ক্যাডাররা সাথে সাথে বন্দুক বের করলো। বন্দুক নামা, পুলিশ রেড দিছে, গুলি করলেই ফেসে যাবি। মুহূর্তের মধ্যে একদল পুলিশ ফার্ম হাউসের গেট দিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকলো। সামনে তেজগাঁও থানার ওসি হারুন, হাতে রিভলভার, পেছনে এক গাদা কনস্টেবল। কেউ নড়বি না, হ্যান্ডস আপ। আরে ওসি সাহেব, অসময় মেহমান, আগে খবর দিলা না তো বিরিয়ানি আয়োজন করতাম নি। বিরিয়ানি তোকে চিলে খাওয়াবো টাইগার। কাল রাতে তেজগাঁয়ে আমার এরিয়ায় 5টা লাশ পড়েছে তোর গোডাউনে, কি জবাব দিবি? লাশ পড়ছে তো আমার কি, আমি তো চিটাগং ছিলাম। আর লাশগুলো তো শুনলাম ভিপার গ্যাংয়ের। আমি মূলত সব কটা পুইতা ফেলতাম, লাশ পাইতেন না। এইটা আমার স্টাইল, যেটা আপনি অনেক আগে থেকেই জানেন। তোর এই ফালতু ডায়লগ কোর্টে দিস। আমার কাছে সলিড ইনফরমেশন আছে। তোর ড্রাইভার আর বডিগার্ডরা ওই রাতে স্পটে ছিল। এই সব কটারে তোল। ওসি সাহেব বাড়াবাড়ি করতেছেন, ওয়ারেন্ট আছে আপনার হাতে? সন্দেহভাজন হিসেবে জন্মধারায় অ্যারেস্ট করতে ওয়ারেন্ট লাগে না। তোর এই নতুন ড্রাইভার, এরে তো আগে দেখে নেয় তোর গ্যাংকে। এই এরে গাড়িতে তোল, আর ওই পিছে যারা আছে সব কাটাকে তোল। স্যার স্যার আমি কিছু জানি না, আমি আজকেই কাজে জয়েন দিচ্ছি স্যার। আমি ড্রাইভার স্যার, আমার সাইরা দেন। চুপ কর ভণ্ড, থানায় গিয়ে আদর করলে সব জানাবে। তোল সবটিকে। পুলিশের কনস্টেবলরা এসে নয়ন আর টাইগারের আরও 3জন কর্মচারীকে কলার ধরে টেনে হিচড়ে পুলিশের ভ্যানে তুলল। টাইগার চুপচাপ দাঁড়িয়ে দেখল। সে জানে এখন বাধা দিলে সে নিজেই ভেসে যাবে। নয়ন ওঠার সময় একবার টাইগারের দিকে তাকালো অসহায় দৃষ্টিতে, কিন্তু তার মনের ভেতর তখন চলছে অন্য অঙ্ক। সে জানতো পুলিশ আসবে, কারণ ওসির কাছে বেনামি টিপসটা সে নিজেই পাঠিয়েছিল কিছুক্ষণ আগে। পুলিশ ভ্যান সাইরেন বাজিয়ে ফার্ম হাউস থেকে বেরিয়ে গেল। ধুলোর আস্তরণ পড়ল টাইগারের জুতোর উপর। বিকেল 4:30। তেজগাঁও থানার হাজতখানার পরিবেশ ভ্যাবসা। ফার্ম হাউস থেকে সোজা এখানে নিয়ে আসা হয়েছে সবাইকে। গত 2 ঘন্টা ধরে কনস্টেবলরা টাইগারের লোকদের উপর ধোলাই চালিয়েছে। এখন ওসির রুমে নয়ন আর আরও 3জন লোক মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে। ওসির হাতে একটা মোটা বেতের লাঠি। তিনি পায়চারি করছেন আর মাঝে মাঝে টেবিলে বাড়ি মারছেন। লাঠিটা নয়নের থুতনির নিচে ধরে মুখটা উপরে তুলল। এই যে মাসুম বাচ্চা, নাম কি তোর? নয়ন স্যার, নয়ন খান। আমি গরিবের ফুলা স্যার। গরিবের পলা তো মাফিয়া ডন টাইগারের গাড়িতে কি করস? ওই রাতে তেজগাঁয়ে ছিলি না? কসম আল্লাহর স্যার, আমি ছিলাম না। আমি তো ফার্ম হাউসে ছিলাম। আমি শুধু টাইগারের বনের গাড়ি চালাই। আমি রক্ত থাকলে সেন্সলেস হয়ে যায় স্যার। ছোটোবেলায় মুরগি জবাই দেখলেও ফিট হয়ে যেতাম। আমার এদিকে কি মানুষ খুন সম্ভব স্যার? স্যার, এই পোলারে দেখে তো মনে হয় না এর শরীরে জ্বর আছে। এর আগের 2টারে পিটাইলাম, স্বীকার করলো ওরা টাইগারের লগে ছিল, কিন্তু এই পোলারে তো কেউ স্পটে দেখে নাই। এনকে কে নাম শুনেছিস?
এনকে, এটা কি স্যার নতুন কোনো নায়ক? আমি তো সিনেমা দেখি না স্যার। ধর বেটা, নায়ক না জমদূত, তেজকে যে 5টা মারছে তার নাম এনকে। তুই যদি কিছু না জানিস তাহলে টাইগারের লগে ঘুরিস কেন? যা ভাগ, তোর মুখ দেখলেও মেজাজ খারাপ লাগে। স্যার আপনি আমার বাঁচাইছেন, আল্লাহ আপনার ভালো করবো স্যার। আমি আর জীবনও টাইগারের গাড়িতে উঠবো না। কনস্টেবল, এরা লাথি মেরে বের করে দেয়, আর বাকি 3টারে লকআপে ভর। টাইগার রে কালকে ধরব। কনস্টেবল নয়নকে ঘাড় ধাক্কা দিয়ে থানার গেট দিয়ে বের করে দিল। নয়ন রাস্তায় হুমড়ে খেয়ে পড়ল। কনস্টেবল গেট লাগিয়ে চলে গেল। নয়ন রাস্তা থেকে উঠে দাঁড়ালো। তার গায়ের শার্টটা ধুলোয় মাখা। সে শার্টটা ছেড়ে ফেলল। মুহূর্তের মধ্যে তার চেহারার সেই ভীতু কান্নাকাটি করা ভাবটা উবে গেল। তার চোখ এখন স্থির ঠান্ডা। সে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। একগাল ধোয়া ছেড়ে সে তাকালো থানার পার্কিংয়ে রাখা ওসির জিপ গাড়িটার দিকে। মুরগি জবাই দেখে ফিট হয়ে যায়। আজ রাতে দেখবি পুলিশ কাকে বলে। নয়ন পকেট থেকে ফোন বের করে একটা বিশেষ নাম্বারে মিস কল দিল। সাথে সাথেই বুম, থানার পার্কিংয়ে বিকট শব্দ হলো। ওসির জিপের নিচ থেকে কালো ধোঁয়া আর আগুনের ফুলকি বের হলো। তবে এটা প্রাণঘাতী বোম না, শুধুই শব্দ বোমা। থানার ভেতর থেকে পুলিশরা দৌড়ে এলো। হামলা হামলা বলে নয়ন ততক্ষণে ভেড়ের মধ্যে মিশে গেছে। ওসির গাড়ির ওয়াইপারে একটা চিরকুট দুলছে। এনকে ইজ ওয়াচিং ইউ, স্টে অ্যাওয়ে ফ্রম মাই গেম। রাত 10টা। নয়ন যখন কাজ শেষ করে বাসায় ফিরছিল তখন সুমনের ফোন এলো। তার গলা কাঁপছিল। খবরটা শুনে নয়নের পায়ের নিচ থেকে মাটি সরে গেল না, বরং মাটিটা আগ্নেয়গিরি হয়ে গেল। তার বাবা মজিদ সাহেবকে এলাকার কিছু ছিচকে মাস্তান রড দিয়ে পিটিয়েছে, কারণ নতুন দোকান দেওয়ার জন্য তারা চাঁদা চেয়েছিল। মজিদ সাহেব দিতে রাজি হননি। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে বিশৃঙ্খলা, রক্তের গন্ধ আর ডেটল মিলে একাকার। মজিদ সাহেব স্ট্রেচারে শুয়ে আছেন, মাথায় ব্যান্ডেজ, সারা শরীরে কালশিটে। মা পাশে বসে বিলাপ করছেন। সুমন এক কোনায় দাঁড়িয়ে পুলিশ কেস করবে কিনা তা নিয়ে ভয়ে দোনামোনা করছে। নয়ন, তুই পুলিশকে কিছু বলিস না, ওরা ডেঞ্জারাস লোক, কানা রফিকের গ্যাং, ওরা জানলে আমাদের মেরে ফেলবে। নয়ন বাবার মুখের দিকে তাকালো। যে বাবা তাকে প্রতিদিন অপমান করে, আজ সেই বাবার এই অবস্থা। নয়ন বাবার কপালে হাত রাখলো। শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। নয়ন ডাক্তারের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন গলায় বলে, ডাক্তার, আমার বাবার যেন কোনো অযত্ন না হয়। টাকার চিন্তা করবেন না, দরকার হলে আমি কিডনি বেচে টাকা দেব, কিন্তু আমার বাবাকে সুস্থ চাই। আমরা চেষ্টা করছি, কিন্তু হেড ইনজুরিটা সিরিয়াস। সুমন, তুই মায়ের কাছে থাক, আমি ওষুধ আনতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ওষুধ তো ফার্মেসিতে। নয়ন কোনো উত্তর দিল না। সে হনহনিয়ে বেরিয়ে গেল। তার গন্তব্য ফার্মেসি না, তার গন্তব্য লালবাগ বেরিবাঁধের সেই টিন শেড ক্লাব ঘর, যেখানে কানা রফিক আর তার চেলারা আড্ডা দেয়। আজ নয়ন কোনো মাস্ক পরল না। আজ সে চায় ওরা তাকে চিনুক, ওরা জানুক কার গায়ে হাত দিয়েছে। ক্লাব ঘরে তখন মদের আসর বসেছে। কানা রফিক তাস খেলছে। 5-6 জন সাগরদের হাসাহাসি করছে। বুলাটারে যা পিটান দিছি না, আর জীবনে চাঁদা না দিয়ে ব্যবসা করবে না। হঠাৎ ধরাস করে শব্দ হয়। দরজাটা লাথি ডাকাতে ভেঙে খুলে গেল। ধুলো উঠছে। দরজায় দাঁড়িয়ে নয়ন। তার হাতে একটা জং ধরা লোহার রড, যেটা সে রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে। কে রে? মজিদ মাস্টারের পোলা না? বাপের মায়ের খাইয়া শিক্ষা হয় নাই, তুইও আইসোস? নয়ন কোনো কথা বলল না। সে এগিয়ে গেল। একজন সাগরেদ চাকু নিয়ে এগিয়ে এলো। মার শালা। কথা শেষ করার আগেই নয়ন রড দিয়ে তার হাঁটুতে বাড়ি মারল। হাড় ভাঙার করাত শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। লোকটা চিৎকার করে পড়ে গেল। শুরু হলো তাণ্ডব। নয়ন আজ কোনো টেকনিক ব্যবহার করছে না। আজ সে মারছে পশুর মতো আক্রোশ নিয়ে। রডের এক একটা বাড়ি যেন তার সারা জীবনের অপমানের জবাব। 2 মিনিটের মধ্যে 4 জন সাগরেদ মেঝেতে কাতরাচ্ছে। কারো হাত ভাঙা, কারো মাথা ফাটা। বাকি রইল কানা রফিক। সে ভয়ে পিস্তল বের করতে চাইল। নয়ন রডটা ছুঁড়ে মারল। রড গিয়ে লাগলো রফিকের হাতে।
পিস্তল পড়ে গেল। নয়ন রফিকের কলার ধরে তাকে শূন্যে তোলে টেবিলের উপর আছাড় মারল। তারপর ভাঙা কাচের বোতলের টুকরো ধরল রফিকের গলার কাছে। ভাই ভাই মাফ কইরা দে, আমি চিনি নাই, আমি বুঝি নাই তুই কে। চিনবি, এখন থেকে চিনবি, আর কখনো বলবি না। নয়ন রফিকের 2 হাতের আঙুলগুলো টেবিলের উপর রাখলো। তারপর পাশ থেকে একটা ভারী পেপারওয়েট নিয়ে সজোরে আঘাত করল। আ করে রফিকের চিৎকার বেড়িবাঁধের কুকুরগুলো ডেকে উঠল। নয়ন রফিকের কানের কাছে মুখ নিয়ে গেল। তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আজ তোকে মারলাম না, শুধু সিগন্যাল দিলাম। আজ থেকেই লালবাগ এই এলাকায় অ্যানকের। যদি আমার পরিবারের দিকে, আমার বাবার দিকে কেউ বলেও চোখ তুলে দেখায়, আমি তার চোখ উপড়ে নিয়ে গুলি খেলবো। মনে থাকবে? মনে থাকবে এনকে। তার হাতে রক্ত, কিন্তু এটা তার বাবার অপমানের বদলা। সে পকেট থেকে রুমাল বের করে হাত মুছল। আজ রাতে ঢাকা জানলো এনকে শুধু মালামাল লুট করে না, এনকে তার নিজের লোকদের জন্য সাক্ষাৎ আজরাইল হতে পারে। রাত 3:15। মতিঝিল সিটি সেন্টারের 37 তলার ছাদ, সেখানে হেলিপ্যাডও আছে। শহর যখন গভীর ঘুমে, তখন শহরের আসল মালিকরা জেগে থাকে। 37 তলার ওপর বাতাস খুব তীব্র। নিচে ঢাকা শহরটাকে একটা আলোকবিন্দু মনে হচ্ছে। নয়ন এখানে এসে ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে। তার পাশে এসে দাঁড়ালো কালো। কালো একসময় নয়নকে কাজ দিত। এখন সে নয়নের দিকে তাকাতেও ভয় পায়, কিন্তু এই ভয়টা শ্রদ্ধার। বস, কাজটা কি ঠিক হইলো? কানা রফিক তো লোকাল পলিটিশিয়ানের লোক, পুলিশ ঝামেলা করবো না? পুলিশ তখন ঝামেলা করে যখন অপরাধী দুর্বল হয়। কানা রফিক কাল সকাল থেকে আমার হয়ে চাঁদা তুলবে। ও এখন জানে আসল বাক্যে। কিন্তু বস, একটা খারাপ খবর আছে। টাইগার ভাই খুব সন্দেহ করতেছে। উনি ভাবতেছে তার গ্যাংয়ের ভিতরে কেউ এনকে। উনি নাকি ভিক্টর রে কইছে সব ড্রাইভার আর গার্ডদের ব্যাকগ্রাউন্ড চেক করতে। আপনার নিয়েও সন্দেহ হইতে পারে। সন্দেহ ভালো কালো ভাই, সন্দেহ মানুষকে দুর্বল করে, নার্ভাস করে, টাইগার গন্ডগোল করবে। আর আমি সেই বলের অপেক্ষায় আছি। আর সেদিন টাইগারের যে মাল উদ্ধার করেছিলাম আমি, সেগুলো সেল হয়ে গেছে এক জাপানের কাছে। তার 20% টাকা কাল তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। জি বস। আর ম্যাডাম মেহের আপা, শুনলাম উনি নাকি পাগলের মতো আপনারা খুঁজতেছে। উনি নাকি বলছে ড্রাইভার নয়নরে বিয়ে করব। বস, এই মায়া কিন্তু সাপের মণি, ওরে বিশ্বাস কইরেন না। মেহের জানে না ও সাপের সাথে প্রেম করতে চাইছে। ও ভাবছে ও আমাকে কন্ট্রোল করবে, কিন্তু ও জানে না এই খেলায় ও শুধু একটা দাবার গটি। নয়ন উঠে দাঁড়ালো। বাতাসে তার শার্ট উঠছে। দূরে কোথাও বিজলি চমকালো। কালো ভাই, মেহেরের এই পাগলামিটাকে আমি কাজে লাগাবো। ও আমাকে চায় তো আমি ওকে থাই দেব, কিন্তু বিনিময়ে আমি নেব টাইগারের পুরো সাম্রাজ্যের ছাবি। প্রেম ও করবে আর রাজত্ব করব আমি। বস, আপনি মানুষ না, আপনি শয়তানের ওস্তাদ। শয়তান হতে হয় কালো ভাই, ফেরেশতার রাজত্ব চালাতে পারে না। কাল সকালে মেহেরকে বলো আমি দেখা করব। ওয়ান লাস্ট গেম। নয়ন ছাদ থেকে নামার জন্য পা বাড়ালো। অবহেলিত অপমানিত সেই ছোট্ট ছেলেটা আজ মরে গেছে। জন্ম হয়েছে এক নতুন গডফাদারের, যার নাম শুনে একদিন পুরো দেশ কাঁপবে। এনকে। এভাবেই ধীরে ধীরে সময়ের চাকা ঘুরছে। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সমীকরণটা উল্টে গেছে আরও দ্রুত। 6 মাস কেটে যায়। গত 6 মাসে নয়ন খান নামের এই অবহেলিত ছেলেটা দিনে টাইগারের ড্রাইভারের থাকে ঠিকই, কিন্তু সূর্য ডুবলেই সে হয়ে যায় এনকে। এই 6 মাসে তার ক্ষমতা শুধু তেজগাঁওয়ে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম পোর্ট থেকে দুবাইয়ের গোল্ড শোক পর্যন্ত। একদিন চট্টগ্রাম পোর্ট রাত 2টা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। পোর্টের 3 নম্বর জেটিতে একটা বিশাল কন্টেইনার নামছে। কন্টেইনারের গায়ে লেখা ইলেকট্রনিক্স গুডস, কিন্তু ভেতরে আছে অস্ট্রিয়ান গ্লোক পিস্তল আর রাশিয়ান AK-47। জেটের গেটে দাঁড়িয়ে আছে খোদ কাস্টমস কমিশনার। একটা কালো ল্যান্ড ক্রুজার এসে থামলো, জানালার কাছ নামলো। ভেতরে নয়ন, মুখে জ্বলন্ত সিগারেট। কমিশনার এগিয়ে এসে সেলুট দিল। স্যার, লাইন ক্লিয়ার। টাইগার ভাই জানে মাল আসছে কাল সকালে, কিন্তু মাল যে আজ রাতে আপনার গোডাউনে ঢুকবে কাক পক্ষীও টের পাবে না। গুড। তোমার বকরা
ক্রিপ্টোকারেন্সিতে ট্রান্সফার হয়ে গেছে, চেক করে নিও। আর মনে রেখো, এই শহরে সূর্য ওঠার আগে যা ঘটে তার মালিক এনকে। এখানে মাল নামিয়ে সে চলে আসে গুলশানের এক আলিশান প্রাইভেট অফিসে। নন ল্যাপটপের সামনে বসে আছে, স্ক্রিনে বিটকয়েনের গ্রাফ ওঠানামা করছে। তার পাশে কালু দাঁড়িয়ে আছে। কালুর পরনে এখন আর ছেঁড়া গেঞ্জি নেই, দামি স্যুট। বস, ব্ল্যাক মানি সব হোয়াইট হয়ে গেছে। গুলশান 2 আর বনানীতে 5টা ফ্ল্যাট রেজিস্ট্রি কমপ্লিট। কিন্তু বস, আপনি এখনো এই টিন শেড বাসায় থাকেন কেন? ওটা তো এখন আপনার গ্যারেজের জুতোর সমানও না। ওঠে আমার আয়না কালো ভাই, ওটা আমাকে মনে করিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি। আর পরিবার, ওরা নিরাপদ থাকুক, সেটাই আসল। ফ্ল্যাটের চাবিগুলো লোকারে রাখো, সময় হলে কাজে লাগবে। পরের দিন এভার কেয়ার হাসপাতাল, ভিআইপি কেবিনের বাইরে নয়ন দাঁড়িয়ে আছে। কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে তার বাবা মজিদ সাহেব শুয়ে আছেন। ওপেন হার্ট সার্জারি হয়েছে, দেশের সেরা ডাক্তাররা অপারেশন করেছেন। মজিদ সাহেব জানেন না টাকা কে দিয়েছে। তিনি ভাবছেন সুমনের অফিসের বস লোন দিয়েছে। মিস্টার খান, আপনার বাবার অপারেশন সাকসেসফুল, তবে ওনার হার্ট খুব উইক ছিল, আর দেরি করলে বাঁচানো যেত না। পেমেন্ট নিয়ে চিন্তা করবেন না, সব ক্লিয়ার। ধন্যবাদ ডাক্তার, শুধু একটা রিকোয়েস্ট, উনি যেন খুনাক্ষরও না জানেন টাকাটা আমি দিয়েছি। উনি জানলে হার্ট অ্যাটাক করেই মরে যাবেন। অনেকে বলবেন এই চ্যারিটি ফান্ড। নয়ন হাসপাতাল থেকে বেরিয়ে এলো। পুরনো ঢাকার সেই গলি যেখানে একসময় বখাটে মাস্তানরা তাকে ল্যাং মারত, আজ সেখানে পিনপতন নীরবতা। নয়ন রিক্সা থেকে নামলো। গলির মোড়ের মাস্তানরা তাস খেলছিল। নয়নকে দেখেই তারা তাস ফেলে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে সালাম দিল। সালাম বস, চা খাবেন? গরম নামাইছি। রাস্তা ছাড়। মাস্তানরা দেয়ালের সাথে মিশে গেল। নয়ন গলি দিয়ে হেঁটে যাচ্ছে, তার জুতোর শব্দও যেন গলির ইটগুলো কেঁপে উঠছে। সে এখন মুকুটহিট সম্রাট, দিনে ড্রাইভার, রাতে গডফাদার। কিন্তু এই দ্বৈত জীবন আর কতদিন? রাত 11:15, গুলশান নর্থ এভিনিউ, মেহেরের ডুপ্লেক্স পেন্ট হাউস। মেহেরের পেন্ট হাউসটা যেন একটা পাগলা গারদ। গত 6 মাস মেহেরের পাগলামি আর আসক্তি আকাশ ছুঁয়েছে। সে টাইগারের বোন, তাই তার সব আবদারই পূরণ হয়, শুধু একটা ছাড়া, নয়ন। আজ সে নয়নকে ব্ল্যাকমেল করে এখানে ডেকেছে, বলেছে টাইগারের গোপন ফাইলের হদিশ দেবে। নয়ন লিফট দিয়ে সরাসরি পেন্ট হাউসে ঢুকলো। ঘরের আলো খুব কম, লাল আর নীল নিয়ন লাইট জ্বলছে। ঘরের দেয়ালগুলো দেখে নয়ন থমকে গেল। দেয়াল জুড়ে শুধুই নয়নের ছবি, গাড়িতে বসে থাকার ছবি, সিগারেট খাওয়ার ছবি, এমনকি রাস্তা দিয়ে হাঁটার ছবি। সিসিটিভি ফুটেজ জুম করে প্রিন্ট করা। এসব কি মেহের? আপনি কি মিউজিয়াম বানাচ্ছেন নাকি পাগলা গারদ? মেহের বেডরুম থেকে বেরিয়ে এলো। তার পরনে একটা স্বচ্ছ সিল্কের নাইট গাউন, চুলগুলোই খোলা, চোখের নিচে কালির দাগ, যেন বহু রাত সে ঘুমায়নি। হাতে একটা মদের গ্লাস আর অন্য হাতে একটা লোডেড রিভলভার। পাগলা গারতই তো। আর ওই গারতের একমাত্র রুগী আমি, আর ডাক্তার তুই। ওয়েলকাম হোম ডক্টর। ফাইল কোথায়? নাটক দেখার সময় আমার নেই। ফাইল? ফাইল তো একটা বাহানা, আসল ফাইল তো আমার বুকে। তুই পড়বি নাকি ছিঁড়ে ফেলবি? কাল সকালে ডিউটিতে আসবো। গুড নাইট। এক পা নড়লে গুলি করে দেব নয়ন, আমি কিন্তু বাঘের বোন, নিশানায় ভুল হয় না। নয়ন থামলো, সে ধীরে ধীরে ঘুরল। মেহের রিভলভারটা সোজা নয়নের বুকের দিকে তাক করে আছে, হাতটা কাঁপছে না। 6 মাস ধরে তুই আমাকে জ্বালাচ্ছিস। আমি মেহের, ঢাকা শহরের অর্ধেক মানুষ আমার পায়ের নিচে গড়াগড়ি খায়, আর তুই একটা ড্রাইভার হয়ে আমাকে রিজেক্ট করছিস। আজ ফয়সালা হবে, তুই আমার হবি নয়ন। হয় তুই আমাকে ভালোবাসবি, আমাকে আপন করে নিবি, না হয় আমি তোকে মেরে নিজে মরবো, দুজনে একসাথে নরকে যাব। ভালোবাসা বেকারির মতো চাইতে নেই মেহের, আর নরক ওরা তো আমি পকেটে নিয়ে ঘুরি। চুপ, একদম চুপ। তোর ওই ফিলোসফি আজ চলবে না। কাপড় খোল। কে? বলছি কাপড় খোল। আজ আমি তোকে দেখব, তোর শরীরের প্রতিটি দাগ আমি গুনবো। খোল বলছি, না হলে গুলি করে দেব। নন শান্ত পায়ে এগিয়ে গেল, রিভলভারের নলের একদম সামনে। সে তার বুকটা পেতে দিল নলের মুখে।
মারেন, গুলি চালান। যদি বুকের ভেতরটা দেখতে চান তবে গুলি করেই দেখতে হবে, কারণ এমনিতেই এই বুকের দরজাটা খুলে না। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই ভাবছিস আমি পারবো না? পারলে এতক্ষণে ট্রিগার চাপতেন। হাত কাঁপছে কেন আপনার? বাঘের বোনের কি হাত কাঁপে? তুই আমাকে বাধ্য করছিস। আমি তোকে মেরে ফেলবো কিন্তু। আই হেট ইউ, আই লাভ ইউ। মেহের ট্রিগার চাপলো, খট করে শব্দ হলো, কিন্তু গুলি বের হলো না। আবার চাপলো, খট, রিভলভার খালি। নয়ন জানতো এটা সে মেহেরের হাত থেকে রিভলভারটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল। গুলি নেই। ভালোবাসা যেমন জোর করে হয় না, মৃত্যু জোর করে আসে না মেহের। এই সস্তা ড্রামা বন্ধ করুন। মেহের ভেঙে পড়ল। সে নয়নের পায়ের কাছে বসে পড়ল। তার দম্ভ অহংকার সব ধুলোয় মিশে গেছে। সে নয়নের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি হেরে গেছি নয়ন, আমি হেরে গেছি। তোর ওই পাথরের মতো মনটা আমাকে দে, আমি সব ছেড়ে দেব। ভাইয়ের রাজত্ব, টাকা, ক্ষমতা, নেশা করা সব ছেড়ে দেব। আমি শুধু তোর হতে চাই। আমাকে একটু জায়গা দে তোর মনে, আমি তোর দাসী হয়ে থাকবো। প্লিজ নয়ন, প্লিজ। নয়ন নিচু হয়ে মেহেরের চিবুক ধরল। মেহেরের চোখে জল আর কামনার এক অদ্ভুত মিশ্রণ। আমার মনে জায়গা নেই মেহের, ওখানে বারুদ রাখা আছে। আগুন লাগলে তুমি পড়বে। সরে যাও আমার রাস্তা দেখে। আমি পড়তে চাই, আমাকে জ্বালা। তোর আগুনে আমি ছাই হতে চাই। নয়ন হাতটা ছাড়িয়ে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। মেহের ফ্লোরে পড়ে রইল। তার কান্না পেন্ট হাউজের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। সে জানতো না তার এই পাগলামি কাল হয়ে দাঁড়াবে। নয়ন আর কিছু না বলে বেরিয়ে আসে। পরদিন বিকেল 4টায় পোস্তগোলা ব্রিজের নিচে টাইগারের গোপন আস্তানা। টাইগারের আস্তানা আজ থমথমে, ধোয়ার আচ্ছন্ন ঘর। টাইগার তার বিশাল চেয়ারে বসে আছে। সামনে তার ডান হাত ভিক্টর ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে। টাইগারের চোখ লাল। গত 6 মাসে তার সাম্রাজ্য অর্ধেক হয়ে গেছে, আর এনকের সাম্রাজ্য দ্বিগুণ হয়েছে। কিন্তু আজ সে একটা সূত্র পেয়েছে। কে এনকে? জিন নাকি ভূত? আমার সব শিপমেন্টও আগে খবর পায় কেমনে? আমার ঘরের খবর লিক করে কে? বস, একটা প্যাটার্ন পাইছি, খেয়াল করেন। যেদিন যেদিন আমাদের মাল লুট হয়েছে ওই দিন আপনার ড্রাইভার নয়ন ডিউটিতে ছিল না। হয় সে অসুস্থ ছিল, না হয় কোনো কাজে বাইরে ছিল। নয়ন ওই ফাতরা পোলা, আর ও তো মশা মারতে গেলেও ভয় পায়। হোক এমনি এনকে হইব। বস, মানুষ চেনা বড় দায়। আমি ওর মোবাইল ট্র্যাক করছি গত 1 মাস। দেখেন ম্যাপটা। ভিক্টর ল্যাপটপটা ঘুরিয়ে দিল। ম্যাপে দুটো লাল ডট। এই দেখেন বস, গত সপ্তাহে যখন চিটাগাঙে আমাদের মাল আটকাইলো তখন এনকের লোকেশন ছিল পোর্টে, আর নয়নের মোবাইলের লাস্ট লোকেশনও ছিল পোর্টের কাছেই। তারপরও ফোন অফ ছিল। আবার যখন সিগন্যাল আসছে তখনও ঢাকায়। কাকতালিয়া হইতে পারে। 1-2বার কাকতালীয় হয় বস, 10 বার না। আর মেহের আপা তো ইদানিং পাগলের মতো করতেছে ওর লাইগা। আপা নিশ্চয়ই কিছু জানে। টাইগার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে সন্দেহের আগুন। সে এতদিন ঘরের শত্রু বিভীষণকে চিনতে পারেননি। ড্রাইভারের কাজ গাড়ি চালানো, কিন্তু পোলা গাড়ি ছাড়া হাওয়া হইয়া যায়। আমার মনে হয় তুই ঠিকই ধরছস ভিক্টর। সাপ আমি বুকের তলে পড়ছি। এখন কি করবেন বস? ওরা তুলবো? না, পরে তুললে যদিও এনকে হয় তাহলে সহজে মুখ খুলবো না। আর যদি সাধারণ ড্রাইভার হয় তাহলে মইরা যাব। বাঘ শিকার ধরে টোপ দিয়া। টাইগার একটা সিগার ধরালো। তার মুখে এক শয়তানি হাসি। ওর দুর্বলতা কই? পরিবার। আজ রাতে ওর ফ্যামিলিরে তোল, বাবা মা ভাই বোন সবাই রে। মজিদ মাস্টারের গোষ্ঠী সহ তুলে আন। যদিও সত্যি এনকে হয় তাই পরিবারের কান্না ও গর্ত থেকে বাইরে হয়ে আসবে। আর যদি না আসে তাহলে বুঝবো সাধারণ ড্রাইভার। তবে সব কটার মাইরা নদীতে ভাসায় দিবি। কাজ হয়ে যাইব বস। নয়ন এখন কই? অত মেয়ের সাথে শপিং এ গেছে। এই সুযোগ, আজ রাতেই খেলা ফাইনাল। রাত 8:30। যেই বলা সেই কাজ। মজিদ সাহেবের বাসায় আজ একটু খুশির আমেজ ছিল। মজিদ সাহেব হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। রাবেয়ার বিয়ে ঠিক হয়েছে আগামী সপ্তাহে। সুমন অফিস থেকে মিষ্টি নিয়ে এসেছে। তারা জানে না তাদের মাথার উপর জমদূত ঝুলছে। হঠাৎ গেটে বিকট শব্দ। ধরাস করে দরজাটা ভেঙে ঘরে ঢুকলো 10-12 জন সশস্ত্র সন্ত্রাসী। তাদের সবার হাতে রামদা আর পিস্তল। ভিক্টর সবার সামনে। আপনারা কারা? কি চান? ডাকাত নাকি? ডাকাত না বুড়া আজরাইল।
ওই সুমন, চুপচাপ দাঁড়া, নড়লে গুলি করে দিমু। রাহেলা বেগম চিৎকার করে উঠলেন। ভিক্টর গিয়ে মজিদ সাহেবের কলার ধরল, অপারেশন করা বুকে ধাক্কা দিল। তোর পুলারে অনেকবার বাড়ছে, আজ তোদের দিয়া ওর বিষ নামামু। তোল সব ডিরে। শুরু হলো তাণ্ডব। সুমন বাধা দিতে গেলে তাকে রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করা হলো। সে রক্তমাখা মাথায় মেঝেতে পড়ে গেল। সন্ত্রাসীরা রাহেলা বেগম আর মজিদ সাহেবকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। রাবেয়া পেছনের ঘরে ছিল। সে শব্দ শুনে খাটের নিচে লুকালো। তার হাতে ফোন। সে কাঁপতে কাঁপতে নয়নের নাম্বারে ডায়াল করলো। এদিকে গাড়িতে বসে নয়ন মেহেরের জন্য অপেক্ষা করছিল। ফোন বাজতেই সে ধরল। হ্যালো আপা, বল। নয়ন, বাচ্চা, ওরা বাবাকে মেরে ফেলবে। আমাদের বাসায় গুন্ডা ঢুকছে। ওরা বলছে তুই নাকি মাফিয়া। ওরা সবাইকে তুলে নিয়ে যাচ্ছে নয়ন। ফোনের ওপাশে গুলির শব্দ আর মায়ের চিৎকার শোনা গেল। তারপর লাইনটা কেটে গেল। গাড়ির ভেতরে নয়নের হাত থেকে ফোনটা পড়ল না। সে ফোনটা শক্ত করে ধরল, এত জোরে যে স্ক্রিনটা ফেটে গেল। তার চোখ দিয়ে কোনো পানি পড়ল না। তার চোখের মণিগুলো স্থির হয়ে গেল। গত 6 মাসে সে যে এনকে তৈরি করেছে, সেই এনকে আজ তার পূর্ণ রূপে জাগল। নয়ন ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। মেহের তখন শপিং মল থেকে বের হচ্ছে। নয়ন মেহেরের দিকে তাকালো না। সে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভুল করলো। টাইগার তার মৃত্যুর পরোয়ানা সই করলো। আজ ঢাকা শহরে রক্তে ভাসবে। আমার বাবার গায়ে হাত। নয়ন পকেট থেকে স্যাটেলাইট ফোন বের করলো। কালু ভাই, রেড কোট, আমার সব ছেলেকে রাস্তায় নামাও। টাইগারের সব আস্তানা জ্বালিয়ে দাও। আর ভিক্টরকে আমার চাই জ্যান্ত। আমি ওর চামড়া দিয়ে জুতো বানাবো। নয়ন গাড়ির ডিকি খুলল। সেখানে রাখা একটা AK-47। সে জ্যাকেটের নিচে সেটা লোড করলো। শিকারি আজ শিকারে বের হয়নি। আজ সে বের হয়েছে ধ্বংসযজ্ঞ চালাতে। রাত 10:45। পোস্তগোলা ব্রিজের নিচে পরিত্যক্ত সিমেন্ট ফ্যাক্টরি। পরিত্যক্ত ফ্যাক্টরির বিশাল ফ্লোরটা এখন বৌদ্ধভূমি। মাঝখানে একটা খুঁটির সাথে মজিদ সাহেব, রাহেলা বেগম আর সুমনকে বেঁধে রাখা হয়েছে। মজিদ সাহেবের কপাল বেয়ে রক্ত পড়ছে। সুমনের মুখ ফুলে আছে মারের চোটে। রাহেলা বেগম ভয়ে জ্ঞান হারিয়েছেন। টাইগার সামনে একটা চেয়ারে বসে সিগারেট টানছে। তার চারপাশে ভিক্টর আর 20-25 জন সশস্ত্র ক্যাডার পাহারায়। ফ্যাক্টরির বিশাল লোহার গেটটা বন্ধ। টাইগার মজিদ সাহেবের দিকে ধোয়া ছেড়ে বলেন, কিরা বুড়া, তোর পোলার তো খবর নাই। ও কি পলাইছে নাকি ভয়ে মরতে গেছে? আমার ছেলে ড্রাইভার, ও মাফিয়া না। ওরা সাইরা দে বাবা, আমরা গরিব মানুষ। গরিব? হ্যাঁ, তোর পোলা এক একটা ডিল কোটি টাকার। ও আমার পেটে লাথি মারছে। আজ ওর কলিজা ছিঁড়মু আমি। ভিক্টর, সুমনের আঙুল একটা একটা করে কাট, দেখেও চিল্লায় নাকি। ভিক্টর একটা বড় প্লাস নিয়ে সুমনের দিকে এগোলো। সুমন ভয়ে চিৎকার করে উঠল, না না, ছেড়ে দাও নয়ন বাচ্চা। ঠিক তখনই ফ্যাক্টরির মেন ইলেকট্রিক সাপ্লাই অফ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার, শুধু টাইগারের সিগারের আগুনটা জ্বলছে। ক্যাডাররা প্যানিক করে উঠল। কে? লাইট জ্বালা, জেনারেটর চালু কর। অন্ধকারের ভেতর থেকে একটা যান্ত্রিক হাড় হিম করা আওয়াজ ভেসে এলো মাইকে। আলো জেলে লাভ নেই টাইগার, তোর সময় শেষ। তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস, আজ তোকে অন্ধকারে মরতে হবে। এনকে, সামনে আয় শয়তান। ভিক্টর, ফায়ার কর। শুরু হলো গুলি বর্ষণ। টাইগারের লোকেরা অন্ধকারের দিকে এলোপাথারি গুলি ছুটছে, কিন্তু গুলিগুলো দেয়ালে লাগছে। হঠাৎ ফ্যাক্টরির ছাদের স্কটলাইট ভেঙে একটা দড়ি বেয়ে নিচে নামলো কেউ একজন। তার 2 হাতে দুটো অটোমেটিক সাব মেশিন গান, মুখে নাইট ভিশন গগলস। সে মাটিতে নেমেই আগুনের বৃষ্টি ঝরালো। ট্যা 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 ট্যা। 10 সেকেন্ডের মধ্যে 7 জন ক্যাডার মাটিতে লুটিয়ে পড়ল। নয়ন থামল না। সে দৌড়েই পিলারের আড়ালে গেল। বস, ও তো একা না, মনে হয় পুরো বাহিনী নিয়ে আসছে। আমি একা যথেষ্ট ভিক্টর, তোর বাহিনী ভাড়া করা আমারটা জিতের। জেনারেটর চালু হলো। আলো জ্বলে উঠল। ফ্লোরে লাশের স্তূপ। টাইগারের আর 5 জন লোক বেঁচে আছে। ভিক্টর মজিদ সাহেবের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। টাইগার তার রিভলভার উঁচিয়ে এদিক ওদিক খুঁজছে। নয়ন একটা পিলারের আড়াল থেকে বেরিয়ে এলো। তার হাতে এখন কোনো বন্দুক নেই। সে খালি হাতে হাঁটছে। তার শার্ট রক্তে ভেজা, অন্যের রক্ত। চোখ দুটো জ্বলছে। টাইগার নয়নকে দেখে চমকে উঠল। তুই ড্রাইভার?
তুই এনকে? ড্রাইভার গাড়ি চালায় টাইগার, আর এনকে পৃথিবী চালায়। আমার পরিবারের দিকে বন্দুক থাক করে তুই ভুল করেছিস। মার ওরে, ভিক্টর গুলি কর। ভিক্টর গুলি করতে যাবে, কিন্তু তার আগেই একটা শব্দ হলো, বুম। ভিক্টরের হাতটা উড়ে গেল। কালো ফ্যাক্টরির ভেন্টিলেটর থেকে স্নাইপার দিয়ে গুলি করেছে। ভিক্টর যন্ত্রণায় চিৎকার করে পড়ে গেল। মজিদ সাহেব আর সুমন হাঁ হয়ে তাকিয়ে আছেন। তাদের সেই ভীতু নয়ন আর জমদূতের মতো দাঁড়িয়ে। নয়ন দৌড়ে গিয়ে টাইগারের কলার ধরল। টাইগার গুলি করতে চাইল, কিন্তু নয়ন তার হাত মুচড়ে দিল। টাইগারকে সে শূন্যে তোলে আছাড় মারল ফ্লোরে। আমাকে মারিস না নয়ন, আমি তোকে অর্ধেক রাজত্ব দেবো, মেহেরকে দেবো। রাজত্ব আমি ভিক্ষা দিই না, দখল করি। আর মেহের, ও তোর বোন হতে পারে, কিন্তু ও তোর পাপের ভাগিদার না। টাইগার লুকিয়ে রাখা একটা ছোট্ট চাকু বের করে নয়নের পায়ে মারতে গেল। ঠিক সেই মুহূর্তে গেট দিয়ে মেহের দৌড়ে ঢুকলো। সে নয়নের পিছু নিয়েছিল। ভাইয়া না, ওকে মেরো না। মেহের দৌড়ে এসে টাইগারের হাতটা ধরল। টাইগার বোনকে দেখে হিতাহিত জ্ঞান হারালো। তুই ওর পক্ষ নিছস, বেঈমান, মর তাইলে। টাইগার চাকুটা দিয়ে মেহেরের পেটে আঘাত করতে গেল। নয়ন চোখের পলকে মেহেরকে টেনে নিজের বুকে সরিয়ে নিল। চাকুটা মেহেরের বাহুতে লাগলো। ফিনকে দিয়ে রক্ত বের হলো। মেহের, নয়নের মাথা খারাপ হয়ে গেল। সে মেহেরকে আলতো করে মাটিতে শুয়ে দিল। তারপর উঠে দাঁড়ালো। তার ভেতর থেকে মানুষটা মরে গিয়ে পশুটা বের হলো। সে টাইগারের দিকে এগোলো। টাইগার ভয়ে পিছিয়ে যাচ্ছে। নয়ন শোন, আমরা কথা বলি। নয়ন কোনো কথা বলল না। সে টাইগারের গলা 2 হাতে চেপে ধরল। দেয়ালের সাথে ঠেসে ধরে সে চাপ দিতে থাকলো। টাইগারের চোখ উল্টে যাচ্ছে। আমার বাবার রক্ত, আমার বোনের কান্না আর মেহেরের রক্ত সব আজ শুধু হবে। একটা মোটমোট শব্দ। টাইগারের ঘাড় ভেঙে গেল। তার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেল। ঢাকা শহরের ত্রাস টাইগার শেষ। কিছুক্ষণ পর সব শান্ত। পুলিশ সাইরেন শোনা যাচ্ছে। কালু এসে মজিদ সাহেবের আর সুমনের বাঁধন খুলে দিল। নয়ন মেহেরের বাহুতে রুমাল বেঁধে দিয়েছে। ক্ষতটা গভীর না। মেহের নয়নের দিকে তাকিয়ে কাঁদছে। মজিদ সাহেব ছেলের দিকে তাকাতে পারছে না, তিনি কাঁপছেন। নয়ন বাবার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। বাবা, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি, কিন্তু এই পথ ছাড়া আমার উপায় ছিল না। মজিদ সাহেব ছেলের রক্তমাখা হাতটা ধরলেন। আমি অন্ধ ছিলাম বাবা, আমি তোকে চিনতে পারিনি। তুই আমার জন্য, সংসারের জন্য এত কিছু করলি, আর আমি তোকে। মজিদ সাহেব হাউমাউ করে কেঁদে ফেললেন। মা এসে নয়নকে জড়িয়ে ধরলেন। সুমন ভাইয়ের পায়ের কাছে বসে পড়ল। বস, মানে ভাই, আমাকে মাফ করে দে, আমি তোর বড় ভাই হওয়ার যোগ্য না। পাগল নাকি? ভাই কখনো ছোট হয়? বাসায় চলো, অনেক রাত হয়েছে। নয়ন মেহেরের দিকে তাকালো। মেহের এক হাতে ক্ষত চেপে ধরে দাঁড়িয়ে আছে। চলো মেহের, হাসপাতালে যেতে হবে। আমি যাব না, আমার ভাই মরে গেছে, আমার কেউ নেই। কে বলেছে কেউ নেই? যে তোমাকে বাঁচানোর জন্য গুলি খেতে পারে, সে তোমাকে একা ছাড়বে না কখনো। চলো। 1 বছর পর সকাল 9টা, গুলশান লেক সাইড, নয়ন ভিলা, বিশাল আলিশান ডুপ্লেক্স বাড়ি। অন্ধকার কেটে গেছে। নয়ন খান এখন আর আন্ডারগ্রাউন্ডের মাফিয়া ডন নয়। সে এখন দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ী। তার কালো জগৎ এখন অতীত। সরকার তাকে সেরা তরুণ করদাতা হিসেবে সম্মাননা দিয়েছে। টাইগারের সব অবৈধ ব্যবসা বন্ধ করে সেগুলোকে বৈধ ফ্যাক্টরিতে রূপান্তরিত করা হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে কাজ করে। বাড়ির বিশাল ডাইনিং টেবিলে নাস্তার আয়োজন। মজিদ সাহেব এখন সুস্থ। তিনি চশমা পরে খবরের কাগজ পড়ছেন। কাগজের প্রথম পাতায় নয়নের ছবি। শিরোনাম পরিবর্তনের কারিগর নয়ন খান। রাহেলা বেগম গরম পরোটা ভাজছেন। রাবেয়া এখন বিবাহিত এবং সুখী, বেড়াতে এসেছে। সুমন এখন নয়নের কোম্পানির জিএম। সে ল্যাপটপে কাজ করছে। নয়ন, দুবাইয়ের ক্লায়েন্টরা মিটিং কনফার্ম করেছে, তুই কি যাবি? না ভাইয়া, তুমি চাও, আমি আজ ফ্যামিলি টাইম কাটাবো। নয়নের পরনে এখন আর সেই ছেঁড়া গেঞ্জি নেই, আকাশি রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। মুখে সেই রুক্ষ ভাব নেই, আছে প্রশান্তি। আর মেহের এখন আর সেই উগ্র পোশাকে নেই। সে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, চুলগুলো বেনুনি করা।
টাইগারের মৃত্যুর পর সে ভেঙে পড়েছিল, কিন্তু নয়নের ভালোবাসা আর তার পরিবারের আদর তাকে নতুন জীবন দিয়েছে। সে এখন নয়নের চ্যারিটি ফাউন্ডেশন চালায়। নয়ন বাগানে এলো। মেহের গোলাপ গাছে পানি দিচ্ছিল। নয়ন পেছন থেকে তার কোমরে হাত রাখল। ও মা, তুমি কখন এলে? অফিসে যাবে না? অফিস পালালে কেমন হয়? চলো আজ লং ড্রাইভে, সেই 300 ফিট মনে আছে? ওহ, সেই দিনের কথা মনে করবে না তো। আমি কত খারাপ ছিলাম তখন। খারাপ না, পাগলি ছেলে। আর ওই পাগলিটাকে সামলানোর জন্য আমার মতো একটা পাথরের দরকার ছিল। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো নয়ন। আমার ভাই ভুল ছিল, কিন্তু তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছো। আমি তোমাকে ছেড়ে মরেই যেতাম। মরা এত সহজ না মেহের, এখন তো বাঁচার সময়। দুপুরবেলা সবাই খেতে বসেছে। নয়ন আর মেহের এসে বসলো। মজিদ সাহেব নিজের প্লেট থেকে একটা বড় মাছের টুকরো নয়নের প্লেটে তুলে দিলেন। নে বাবা, খা। তুই সারাদিন অনেক খাটনি করিস, শরীরের যত্ন নে। বাবা, আমার প্লেটে তো অনেক আছে, তুমি খাও। চুপ কর, বাপের কথার উপর কথা বলিস। আমি বলছি খা, মানে খাবি। সবাই হেসে উঠল। এই ধমকটা এখন আর অপমানের নয়, আদরের। মা রাহেলা বেগম মেহেরকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। নয়ন, তোর ভাগ্নি কিন্তু মামার মতো হতে চায়। সারাদিন শুধু গাড়ি চালায় খেলনা দিয়ে। গাড়ি চালাক, কিন্তু যেন ব্রেক কষতে জানে। ব্রেক না জানলে জীবন অ্যাক্সিডেন্ট হয়। বিকেল 4টায় বাড়ির ছাদে বিকেলের সোনালি আলোয় ঢাকা শহরটা চকচক করছে। নয়ন আর মেহের ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। বাতাস বইছে। নয়ন পকেট থেকে তার সেই পুরনো পিস্তলটা, লাইসেন্স করা কিন্তু এখন আর ব্যবহার করে না, বের করলো। ওটা কেন বের করলে? এটার ওজন অনেক বেশি মেহের, এটা পকেটে থাকলে মোটা বাড়ি থাকে। আমি আর এই ভার বইতে চাই না। নয়ন পিস্তলটা থেকে ম্যাগাজিন খুলে ফেলল। তার পিস্তলটা একটা বাক্সে ভরে তালা দিয়ে দিল। ক্ষমতা বন্দুকের নলে থাকে না মেহের, তাকে ভালোবাসার মানুষের হাসিতে। আমি মাফিয়া কিং হয়ে যা পাইনি, আজ বাবার ওই এক টুকরো মাছের মধ্যে তা পেয়েছি। আমি আর এনকে হতে চাই না, আমি শুধুই নয়ন হতে চাই। মেহের নয়নের হাতটা শক্ত করে ধরল। তুমি আমার কাছে সব, রাজা, প্রজা, বন্ধু, প্রেমিক। চলো নিচে চলো, মা চা বানিয়েছে। নয়ন মেহেরকে নিয়ে ছাদ থেকে নামলো। পেছনে পড়ে রইল অস্তগামী সূর্য আর এক অন্ধকার অতীত। আজান শোনা যাচ্ছে, এক নতুন ভোরের অপেক্ষা।